Assalamu alaikum. Welcome to the second lecture of History of English Literature 2. How are you? I hope you are doing all right. Today we will be continuing our lecture on romantic literature. আমরা গত ক্লাসে রোমান্টিক লিটারেচার শুরু করে দিয়েছি। গত ক্লাসে আমাদের ফোকাস ছিল ডেফিনিশন অফ রোম্যান্টিসিজম। আমরা রোমান্টিক লিটারেচার রোম্যান্টিসিজমের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঐতিহাসিক পটভূমি নিয়ে কথা বলেছি, অন্তত যে বিষয়গুলো না জানলেই নয়। ইতিহাস তো অনেক ব্যাপক, ইতিহাস তো অনেক বিশাল, সব তো আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে কিছু কিছু বিষয় আমাদের জানতেই হবে, কিছু কিছু বিষয় আমাদের জানা খুবই জরুরি। সেই জরুরি বিষয়গুলো, একান্তই জরুরি বিষয়গুলো আমরা গত লেকচারে আলোচনা করেছি। আমরা ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলেছি, কি কারণে ফরাসি বিপ্লব হলো, ফরাসি বিপ্লব ফ্রেঞ্চ রেভলিউশন কেন ব্যর্থ হলো সেই নিয়ে কথা বলেছি। ফরাসি বিপ্লবের মাধ্যমে কিভাবে কবি সাহিত্যিকরা প্রভাবিত হলেন, হাউ দ্য রাইটার্স ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এটা আমরা গত ক্লাসে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা আরো ডিটেইলে জানবো। যখন আজকে আমাদের ফোকাস হচ্ছে রোমান্টিক পোয়েটস, রোমান্টিক পিরিয়ডের কবিদের নিয়ে, পোয়েটসদের নিয়ে আমরা যতটুকু ইনডেপথ পারি আমরা আলোচনা করব। যে তথ্যগুলো, যে ইনফরমেশন গুলো আমাদের জানাটা খুবই জরুরি, সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব, আলোচনার মাধ্যমে পরিষ্কার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি যে গত ক্লাসে আমরা রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার সময় উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট 5 আইস, 5টা আই নিয়ে আমরা কথা বলেছিলাম। আপনাদের মনে আছে 5 আইস? Yes, sir. ওকে, 5 আই কেউ কি বলতে পারবেন? জেরিন, আপনি কি বলতে পারবেন কি কি আই নিয়ে কথা বলেছিলাম? 5 আই। জি স্যার, বলবো স্যার। জি প্লিজ চেষ্টা বলেন। জি স্যার, romanticism is characterized by the 5 I: Yes, imagination, institution, idealism, inspiration, and individuality. ভেরি গুড। প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ইনটিউশন হবে। জি স্যার, ইনটিউশন, হ্যাঁ হ্যাঁ intuition. Okay, হ্যাঁ, sir. এটা কিন্তু মাথায় রাখবেন। আজকে ক্লাসে আমরা বারবার বারবার করে এই 5 আই কিন্তু মনে রাখবো, বারবার আমরা ফিরে যাব, গত ক্লাসের কানেক্ট করার চেষ্টা করব। তাহলে আমাদের দুই লেকচার মিলিয়ে আমাদের কম্প্রিহেনশনটা মোটামুটি পোক্ত হবে। তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দিই, লেটস স্টার্ট। রোমান্টিক পিরিয়ডের কবিদের নিয়ে আমরা আজকে যতটুকু পারি ইনডেপথ আলোচনা করব। প্রথমেই আমরা আসি দ্য ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস। আপনারা আশা করি রোমান্টিক লিটারেচার 1 যারা যারা করেছেন তারা অলরেডি ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটসদের সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। আপনারা রোমান্টিক লিটারেচার 1 কারা কারা কমপ্লিট করেছেন? 45th ব্যাচ, আপনারা কি রোমান্টিক লিটারেচার 1 করেছেন? নো স্যার, করিনি এখনো। আচ্ছা, সুমাইয়া, সুমাইয়া আপনারা করেছেন তো, তাই না? রাবিনা, সুমাইয়া? Yes sir, complete. জি স্যার। হ্যাঁ, আপনাদের তো হয়ে গেছে। আচ্ছা, আপনারা যারা এখনো রোমান্টিক লিটারেচার করেননি, আপনাদের জন্য সুবিধা হবে এই কোর্স করার পরে আপনারা যখন রোমান্টিক লিটারেচার 1 করতে যাবেন, আপনারা বেশ কিছু ইনফরমেশন আগেই জেনে যাবেন। তাহলে প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস। কাদের কাদের নিয়ে আমরা আলোচনা করব আজকে? আমাদের লেকচারের দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর লেকচারের সেকেন্ড পার্টে আমরা সেকেন্ড জেনারেশন নিয়ে আলোচনা করব। দ্য ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস: উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ,
স্যামুয়েল টেইলর কোলরিজ। প্রথমেই আমরা আলোচনা করতে যাচ্ছি উইলিয়াম ব্লেককে নিয়ে। শুরুতেই দেখতে পাচ্ছেন উইলিয়াম ব্লেক, born in 1757, died in 1827. 1757 সালে উনি জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1827। তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই স্লাইডে দেয়া আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে কিছু শর্ট কোয়েশ্চেন করব। এই সংক্ষিপ্ত আলোচনার উপর ভিত্তি করে আপনারা এই স্লাইড দেখে দেখে উত্তরটা বের করার চেষ্টা করবেন। অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। তার আগে মন দিয়ে ওভারঅল শুনে নেন। উইলিয়াম ব্লেক, শুরু করছি। The most extraordinary literary genius of his age, had practically no influence, hardly understood, an eccentric poet of pure fancy. উইলিয়াম ব্লেক সম্পর্কে প্রথমেই যে আমরা তথ্যটা জানতে পারছি যে ব্লেক তিনি তার সমসাময়িক যুগের যারা কবি ছিলেন তাদের মধ্যে উনি সবচেয়ে বেশি প্রতিভাবান ছিলেন, সবচেয়ে বেশি অ্যাডভান্স থিঙ্কার ছিলেন। উনি এতটাই অগ্রসর ছিলেন, উনি এতটাই তার যুগের অন্যান্য লেখকদের চেয়ে এতটাই উনি অগ্রগামী ছিলেন যে তার কথার অর্থ, পুরো ভাবার্থ তার কন্টেম্পোরারি সমসাময়িক যারা ছিলেন তারা ধরতে পারেননি। উইলিয়াম ব্লেক উনি এতটাই অ্যাডভান্স ছিলেন যে মোস্ট অফটেন হি ওয়াজ মিসআন্ডারস্টুড, তাকে তার সমসাময়িকরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি, এবং উনি তার সমসাময়িক কোনো কবিকে অথবা তার পরবর্তী যুগের কোনো কবিকে সরাসরি ইনফ্লুয়েন্স করতে পারেননি। হার্ডলি আন্ডারস্টুড, তাকে পুরোপুরি পরিষ্কারভাবে কেউই বুঝতে পারেননি। তাহলে উইলিয়াম ব্লেক এত প্রতিভাবান একজন কবি হওয়া সত্ত্বেও উনি ঠিক কদর পাননি, উনাকে কেউ ওইভাবে কদর করতে পারেনি, যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন। তাকে বলা হয় an eccentric poet of pure fancy. eccentric শব্দের বাংলা অর্থ দাঁড়ায় খ্যাপাটে, যার মাথায় যেমন আমরা তার ছেঁড়া কিছু বলি না, যে এই লোকটার তার ছেঁড়া, একটু পাগলাটে খ্যাপাটে ধরনের। উনি একটু পাগলাটে ছিলেন এবং উনার লেখাগুলো সহজে কেউ বুঝতে পারত না, মানে খুবই কঠিন করে উনি লিখতেন। হয়তো সহজ কথাই উনি এমন ভাবে বলতেন কিন্তু উনার কথার অর্থ তার সমসাময়িকরা সহজে বুঝতে পারত না। উইলিয়াম ব্লেক তার সেরা কাজগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরের পয়েন্টেই, Songs of Innocence and Songs of Experience reflected two widely different views of human soul. তার জীবনের শ্রেষ্ঠ দুটো কবিতার বই বলতে পারি আমরা, জীবনের শ্রেষ্ঠ দুটো কাজ, Songs of Innocence and Songs of Experience। এই দুটো কবিতার বইতে আমরা কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই two widely different views of the human soul। আমাদের যে পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গি, দুটো পুরোপুরি দুই রকম কন্ট্রাস্টিভ পয়েন্ট অফ ভিউ আমরা খুঁজে পাই। Songs of Innocence, Songs of Experience, দুটো কন্ট্রাস্টিভ ভিউ আমরা পাচ্ছি, ডিফারেন্ট ভিউজ অফ হিউম্যান সোল। একই বিষয় আমরা দেখব উনি দেখিয়েছেন যে যখন আমরা ইনোসেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তখন বিষয়গুলোর অর্থ থাকে একরকম, আর যখন আমরা ধীরে ধীরে অভিজ্ঞতা লাভ করি, এক্সপিরিয়েন্সড হই, তখন একই বিষয়ের অর্থ কিন্তু বদলে যায়। পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যখন আমরা আমাদের জীবনে ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সে প্রবেশ করি তখন সাধারণ কিছু বিষয়ের অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা যখন ইনোসেন্ট থাকি তখন অর্থ থাকে একরকম, আর আমরা যখন অ্যাডাল্ট হই, এক্সপিরিয়েন্সড হই, তখন একই বিষয় অর্থ চেঞ্জ হয়ে যায়। কিভাবে অর্থ বদলে যায়, কিভাবে দৃষ্টিভঙ্গি বদলে যায়, এই নিয়ে উইলিয়াম ব্লেকের দুটো কবিতার বই, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স।
এইসব বইয়ের মধ্যে, এই দুটো বইয়ের মধ্যে তার সবচেয়ে বিখ্যাত কবিতা গুলোর মধ্যে আছে দ্য ইভিনিং স্টার, মেমরি, নাইট, লাভ, টু দ্য মিউজেস, স্প্রিং, সামার, দ্য টাইগার, দ্য ল্যাম্ব, দ্য ক্লাউড অ্যান্ড দ্য পেবল। এর মধ্যে বেশ কিছু আপনারা আপনাদের রোমান্টিক লিটারেচার 1-এ পড়ে এসেছেন বা পড়বেন আশা করি। আপনারা যখন পড়বেন খুব মন দিয়ে পড়বেন। উইলিয়াম ব্লেক সবচেয়ে রহস্যময় কবিদের মধ্যে একজন। ব্লেকস মিস্টিসিজম, ব্লেককে অনেকেই মরমী কবি বলে থাকেন। উনি মিস্টিসিজমে বিশ্বাসী ছিলেন। Blake's mysticism in his works of the middle life, Urizen, Gates of Paradise, Marriage of Heaven and Hell, America, the French Revolution, or the Vision of the Daughters of Albion. উনি ইংল্যান্ডের মধ্যযুগের বেশ কিছু উপকথা, লোককাহিনী নিয়ে কাজ করেছেন। মিডল লাইফ, মিডল ইংল্যান্ড, ওই সময়কার বেশ কিছু বিষয়, বেশ কিছু লোককাহিনী নিয়ে উনি কাজ করেছেন। এখানে তার একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন লেখা, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। গত ক্লাসে যেটা বলেছিলাম, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, এই যুগের কবিদেরকে প্রভাবিত করেছিল। আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম ব্লেক ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে তার বিশাল একটি কাজ রয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোমান্টিক পিরিয়ডের কবিরা কত তীব্রভাবে ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত ছিলেন। হিজ জেরুজালেম অ্যান্ড মিল্টন, তার লেখা একটা কবিতার বই হচ্ছে জেরুজালেম অ্যান্ড মিল্টন। ইট ইজ টু অবস্কিউর টু হ্যাভ এনি লিটারেরি ভ্যালু। বহু বছর পর্যন্ত, বহু দশক পর্যন্ত, ফর ডিকেডস, তার এই জেরুজালেম অ্যান্ড মিল্টন এই কবিতাগুলো শিল্প সমালোচকরা বুঝতে পারেনি। অনেক বেশি বিমূর্ত ছিল, অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট, টু অবস্কিউর। অনেক বেশি পণ্ডিত না হলে, অনেক বেশি সাহিত্যিক জ্ঞান না থাকলে তার এই কবিতাগুলো বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। To read any of these works casually is to call the author a transcendental madman. যদি আমরা কোন রকম সাহিত্য জ্ঞান ছাড়া, কোন রকম পড়াশোনা ছাড়া যদি শুধু আমরা আমাদের খুবই আধা ক্যাচড়া সাধারণ মিডিয়াকর নলেজ দিয়ে আমরা যদি জেরুজালেম এন্ড মিল্টন পড়তে বসি, তাহলে আমাদেরকে মনে হবে যে উইলিয়াম ব্লেক একজন পাগল, আর ট্রান্সেন্ডেন্টাল ম্যাডম্যান, একজন উন্মাদ। তার লেখা এতটাই দুর্বোধ্য যে আমাদের মনে হবে উনি একজন পাগল মানুষ, পাগল ব্যক্তি। The study of Blake's songs and his genius, তারপরও দশকের পর দশক, ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, শত শত বছর ধরে উইলিয়াম ব্লেককে সাহিত্য অনুরাগীরা, যারা কবি, যারা সাহিত্যের সমালোচক, সাহিত্য শিল্পবোদ্ধা, তারা শতাব্দীর পর শতাব্দী উইলিয়াম ব্লেককে বোঝার চেষ্টা করেছেন। The study of Blake's songs and his genius, an incomprehensible child who asked about the land of dreams. যারা উইলিয়াম ব্লেককে কিছুটা হলেও বুঝতে পেরেছেন, যদিও পুরোপুরি উইলিয়াম ব্লেককে বুঝেছেন এরকম মানুষ হাতে গোনা, খুব কম, কিন্তু যারা তাকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন তারা স্বীকার করেছেন যে উইলিয়াম ব্লেক ইজ অ্যান ইনকম্প্রিহেন্সিবল চাইল্ড who asked about the land of dreams. উনি স্বপ্নের জগতের কথা বলতেন। উনি আমাদের জাগতিক পৃথিবীর বাইরে এক অন্য জগতের কথা বলতেন। ব্লেক সম্পর্কে আমরা খুবই অল্প কিছু ধারণা আমরা পাওয়ার চেষ্টা করলাম। দেখেন আমরা এতক্ষণ কাকে নিয়ে আলোচনা করলাম? উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক। এখন আপনারা এই স্লাইডটা আপনাদের সামনে রাখবেন। আমি কিছু প্রশ্ন করব, ছোট এমসিকিউ টাইপ প্রশ্ন করব, আপনারা উত্তরটা একটু কষ্ট করে বের করার চেষ্টা করবেন। প্রথমেই আমি রিকোয়েস্ট করব আরাফাত রহমান রাফি, শুনতে পাচ্ছেন? আরাফাত রহমান রাফি,
Yes, sir. আপনি কি বলতে পারবেন উইলিয়াম ব্লেক কত সালে জন্মগ্রহণ করেন? Sir, he was born in 1757. থ্যাংক ইউ। হি ওয়াজ বোর্ন ইন 1757। থ্যাংক ইউ। Yes, sir. ইশরাত জাহান Yes. মলি, শুনতে পাচ্ছেন? ইশরাত জাহান মলি, জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি বলতে পারবেন যে উইলিয়াম ব্লেক ওনার জীবনের সবচেয়ে বিখ্যাত দুটো কাজ কোনটি? ওনার সবচেয়ে বিখ্যাত দুটো কবিতার বই নাম কি কি? His famous books are Songs of Innocence and Songs of Experience. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনজামামুল হোসেন, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওকে, উড ইউ প্লিজ টেল মি, আপনি কি বলতে পারবেন ব্লেকের বিখ্যাত কবিতাগুলো দুটো তিনটা বিখ্যাত কবিতার নাম বলতে পারবেন উইলিয়াম ব্লেকের? দ্য ইভিনিং স্টার, মেমোরি অ্যান্ড নাইট। থ্যাংক ইউ। এরপর সরি, ওকে, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান শুনতে পাচ্ছেন? মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান ফাহাদ, ওকে, মোসাম্মদ সুলতানা খাতুন, Yes, sir. ওকে। উইলিয়াম ব্লেক, তার একটা কবিতার বই আছে জেরুজালেম এন্ড মিল্টন। জেরুজালেম এন্ড মিল্টন সম্পর্কে যারা ক্রিটিক তারা কি বলে থাকেন? জেরুজালেম এন্ড মিল্টন। আহ, তারা বলতেন যারা তার কবিতা কিছুটা হলেও বুঝেছিল তারা স্বীকার করেছিলেন যে তিনি অন্য একটি জগতের কথা বলতেন, স্বপ্নের কথা বলতেন, জাগতিক পৃথিবীর বাইরে যে অন্য একটা পৃথিবী আছে সেটার কথা বলতেন। হ্যাঁ হ্যাঁ, আর জেরুজালেম এন্ড মিল্টন এই যে বইটা, এই বইটা সম্পর্কে কি বলেছিলেন? জেরুজালেম এন্ড মিল্টন, দেখেন আমরা 5 নম্বর হ্যাঁ, পয়েন্টে, এটা এটা বোঝাটা অনেক কঠিন। এটার জন্য এটা বুঝতে হলে মানে প্রপার লিটারেরি জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, শুধু লিটারেরি জ্ঞান না, এটার জন্য সার্বিক ওভারঅল জ্ঞান থাকতে হবে, হিস্ট্রি, রিলিজিয়ন, মানে সব জ্ঞান থাকতে হবে, নইলে মানে রিলেট করা যাবে না। হ্যাঁ, ইয়েস ইয়েস। যারা কবি তারা তো সরাসরি কোনো কিছু বলেন না, তারা ইঙ্গিত দেন। যদি জি স্যার। ইতিহাস, ধর্ম, এই দর্শন সম্পর্কে পুরোপুরি আইডিয়া না থাকে তাহলে কিন্তু কবির সব কথা পুরোপুরি বোঝা যায় না। ওনারা তো কোনো কথা সরাসরি বলেন না, ওনারা ইঙ্গিত দেন, সাজেশন দেন, আমাদের সেটা আমাদের নলেজ এক্সপিরিয়েন্স অনুযায়ী অর্থটা বুঝে নিতে হয়। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারছেন ব্লেক থেকে আমরা কি ধরনের কোয়েশ্চেন পেতে পারি। এখন আমরা চলে যাই আমাদের ফার্স্ট জেনারেশনের পরবর্তী কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট পোয়েটস ইন নট অনলি ইংলিশ লিটারেচার বাট অলসো ইন ওয়ার্ল্ড লিটারেচার। বিশ্ব সাহিত্যের, ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। একটু আগে আমরা ব্লেককে বললাম, ব্লেককে নিয়ে আলোচনা করলাম। ব্লেককে অনেকেই বলে থাকেন প্রি রোমান্টিক, আদি রোমান্টিক কবি। উইলিয়াম ব্লেক আদি রোমান্টিক, প্রি রোমান্টিক। আর ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় ওয়ান অফ দ্য ফার্স্ট রোমান্টিক পোয়েটস। তার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনার জন্ম 1770 সালে, 1770, এবং উনি মৃত্যুবরণ করেন 1850। William Wordsworth published lyrical ballads in 1798 in partnership with Coleridge.
1798 সালে, আপনাদের হাতে যদি কাগজ কলম থাকে এই সালটা লিখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। 1798, 1798, এই 1798 সালকে বলা হয় the official birth year of romantic movement in English literature. ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলন, রোমান্টিক মুভমেন্টের অফিসিয়াল ডেট, দিস ইজ দ্য অফিসিয়াল বার্থ ইয়ার 1798। অফিসিয়ালি এই সাল থেকে রোমান্টিক আন্দোলন শুরু হয় ইংরেজি সাহিত্যে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি 1798 সালে কোলরিজের সহযোগিতায়, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুই বন্ধু, দুই কবি বন্ধু একসাথে মিলে একটা কবিতার সংকলন বের করেন। কবিতার সংকলনের নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস 1798 সালে, এবং এটা একটা যুগান্তকারী প্রকাশনা, একটা যুগান্তকারী পাবলিকেশন। It attracted no attention and was practically ignored. বইটা যখন পাবলিশ হয়, এই কবিতার বই সংকলন যখন পাবলিশ হয়, যখন প্রকাশিত হয়, এটা তখন কেউ ওইভাবে এটাকে পাত্তা দেয়নি বা মূল্য দেয়নি। এই লিরিক্যাল ব্যালাড যে কতটা গুরুত্বপূর্ণ সেই কদর তখনকার সমসাময়িক সাহিত্যিকরা দিতে ব্যর্থ হয়েছে, যারা সাহিত্য সমালোচক তারাও বুঝতে ব্যর্থ হয়েছে। বাট এই লিরিক্যাল ব্যালাডস যেটা 1798 পাবলিশ হচ্ছে, it is still regarded as the final triumph of romanticism. এবং এই বইটা পাবলিকেশনের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে, in English literature, romantic period was officially started. আনুষ্ঠানিকভাবে ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলনের সূচনা হয়। The birth year of romantic movement is 1798. এবার আমরা ওয়ার্ডসওয়ার্থের অবদান সম্পর্কে আসি। ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় কি কি করেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, he portrayed charm of novelty to things of everyday. কি বলল? William Wordsworth portrayed charm of novelty to things of everyday. আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সাধারণ আটপৌরে বিষয়বস্তুগুলো আমরা হয়তো প্রতিদিন চোখের সামনে দেখতে পাই, খুবই সাধারণ, অতি সাধারণ দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুকে, এর মধ্যেও যে অপূর্ব মাধুর্য লুকিয়ে আছে। দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুর মধ্যেও যে আমরা মাধুর্য খুঁজে পাই, সৌন্দর্য খুঁজে পাই, সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। হয়তো প্রতিদিন আমাদের চোখের সামনে জিনিসগুলো আছে, কিন্তু সেই সাধারণ দৈনন্দিন জীবনের সাধারণ বিষয়গুলোতে যে এত সুন্দর, এত সৌন্দর্য লুকিয়ে আছে, সেটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ না দেখিয়ে দিলে হয়তো দেখতে পারতাম না। হয়তো আমরা জেগেও ঘুমন্ত, চোখ থাকতেও আমরা অন্ধ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছেন যে বিউটি ইজ এভরিওয়্যার। আমাদের চারপাশে সাধারণ জিনিস, সাধারণ বিষয়তেও, সাধারণ অবজেক্ট, সাধারণ বিষয়বস্তুতেও আমরা সৌন্দর্যকে খুঁজে পাই। The loveliness and the wonders of nature. প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির বিস্ময়, প্রকৃতি কতটা সুন্দর হতে পারে, ওয়ার্ডসওয়ার্থ আমাদেরকে সেই দেখার উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন তার কবিতার মাধ্যমে। আমরা যেন প্রকৃতিতে লক্ষ্য করি, প্রকৃতির সৌন্দর্য অবলোকন করি, অপার বিস্ময় প্রকৃতি, সেটা যেন আমরা লক্ষ্য করি। The loveliness and the wonders of nature. The reflection of the living God. ঈশ্বরের জীবন্ত ছবি আমরা প্রকৃতিকে দেখতে পাই। প্রকৃতির এই ফরেস্ট, রিভার, ওশনস, স্টোন, বিউটিফুল ফ্লাওয়ার্স, বার্ডস, এই যে আমাদের চারপাশে প্রকৃতি, এর মাঝেই তো গড ইজ রিফ্লেক্টেড। আমরা যদি প্রকৃতিকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে তো আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যেতে পারি। গড ইজ এভরিওয়্যার, গড ইজ ইন দ্য নেচার, গড ইজ ইন এভরিথিং। ওয়ার্ডসওয়ার্থই প্রথম এইরকম ভাবে আমাদেরকে
বলছেন এইভাবে আমরা সাহিত্য শিল্প সমালোচকরা, সাহিত্য অনুরাগীরা এর আগে কখনো এইভাবে চিন্তা করেননি। ওয়ার্ডসওয়ার্থ প্রথম আমাদের চোখ খুলে দিচ্ছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় দ্য নেচার পোয়েট, প্রকৃতির কবি, দ্য নেচার পোয়েট। There is none that compares with him in the truthfulness of his presentation. ওয়ার্ডসওয়ার্থের মতো এত চমৎকার ভাবে, এত সততার সাথে কোন কবি প্রকৃতিকে উপস্থাপন করেনি আমাদের সামনে। মানে প্রকৃতির এত চমৎকার অবিকল একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ উনি কবিতার মধ্য দিয়ে গেছেন। কোন রকম অতিরঞ্জন নাই, নো এক্সাজারেশন, কোন রকম বাগাড়ম্বর, কোন রকম অতিরিক্ত কোনো কিছু না। প্রকৃতির যেমন তেমনই ট্রুথফুল, ফেইথফুল রিপ্রেজেন্টেশন অফ নেচার উনি ওনার কবিতার মাধ্যমে দিয়েছেন। যে খুবই সাধারণ প্রকৃতির, খুব সাধারণ ফুল, পাখি, বৃক্ষ, নদী, এর মধ্যে কত সৌন্দর্য লুকিয়ে আছে। বিউটি ইজ হিডেন ইন অর্ডিনারি ন্যাচারাল অবজেক্টস। চোখের সামনে an ordinary flower, an unknown flower, the unknown flower, source of amazing beauty, কত চমৎকার সৌন্দর্য লুকিয়ে আছে। ওয়ার্ডসওয়ার্থ উনি প্রথম আমাদেরকে এই দেখার চোখটা খুলে দিতে সাহায্য করছেন। No other poet ever found such abundant beauty in the common world. সাধারণ পৃথিবীতে, আমাদের আটপৌরে দৈনন্দিন জীবনের সাধারণ পৃথিবী, কমন ওয়ার্ল্ড, তাতে এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে, অপার সৌন্দর্য লুকিয়ে আছে, এর আগে কেউ কখনো এমন ভাবে বলেনি। ওয়ার্ডসওয়ার্থ কিন্তু কোনো এক্সট্রা এক্সাজারেশন করছেন না, কোনো হাইপারবোল উনি প্রয়োগ করছেন না, খুব সাধারণ। ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় প্রকৃতির কবি। উনি প্রকৃতিকে যেভাবে দেখছেন সেভাবেই উনি ওনার কবিতার মধ্যে তুলে ধরছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েম, একটা খুবই বিখ্যাত কবিতা, লাইন্স রিটেন ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবে। টিনটার্ন অ্যাবে, এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ তার পোয়েটিক্যাল ক্রিড, তার যে কবিত্ব, তার কবি হিসেবে তার যে দর্শন, বিশ্বাস, ফিলসফি, সেটাকে উনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতি ওনার ফিলসফিতে কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমরা এই কবিতা পড়েই জানতে পারি। প্রকৃতি মানুষের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ, প্রকৃতি আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, তা আমরা তার কবিতায় পড়ে কিছুটা হলেও বুঝতে পারি। ওয়ার্ডসওয়ার্থস অ্যাবসলিউট সিম্পলিসিটি। ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার ভাষা খুবই সরল, একদম সিম্পল। ওয়ার্ডসওয়ার্থ ওনার সিম্পলিসিটি অন্য কারোর সাথে তুলনা ওইভাবে করা যায় না। ওনার যে সারল্য, উনি অতিরিক্ত পরিমাণে সরল। ওনার কবিতায় সারল্য, সেই সারল্য তুলনাহীন। বিউটি ইজ পোর্ট্রেড আনঅ্যাডর্নড। সৌন্দর্যকে উনি কোন রকম কৃত্রিমতা ছাড়াই তার স্বাভাবিক রূপে আমাদের সামনে তুলে ধরেছেন। ইন এভরিডে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, আমাদের দৈনন্দিন জীবনের ভাষা, কঠিন জটিল কবিতার ভাষা যেমন হয়, কবিতার ভাষা মানেই তো আমাদের একটা মানে ইমপ্রেশন আছে যে কবিতার ভাষা হতে হবে কঠিন, জটিল, খুবই মানে গম্ভীর টাইপের, ঘুরিয়ে পেঁচিয়ে কঠিন করে বলতে হবে, তাহলেই সেটা কবিতার ভাষা হতে হবে। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ উনি ওনার বিশ্বাস ছিল এটাই যে কবিতা হতে হবে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ভাষায়, ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, এভরিডে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ। কবিতা লিখতে হবে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে। এই জায়গায় এসে উনি একটা বিপ্লবের সৃষ্টি করলেন, বড় ধরনের পরিবর্তন নিয়ে আসলেন। সেটা কি? ইউজিং এভরিডে ল্যাঙ্গুয়েজ, আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনের ভাষা, কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ। ইউজিং কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, এভরিডে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ইন পোয়েট্রি। কবিতায় আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ভাষা
ব্যবহার করা। রিফর্মিং পোয়েট্রি আর আপহোল্ডিং দ্য মোরাল ল, এইভাবেই কবিতায় একটা বড় ধরনের সংশোধন আসছে। আপহোল্ডিং দ্য মোরাল ল, মোরালিটি, নৈতিকতা। উনি এই যে আপহোল্ডিং মোরাল ল, এই কথাটা বলতে বলতেই আমরা একটু মনে করি যে গত ক্লাসে আমরা আইডিয়ালিজম পড়েছিলাম। আইডিয়ালিজম, এখানে কিন্তু আমরা আইডিয়ালিজম পাচ্ছি, ইন্ডিভিজুয়ালিটি পাচ্ছি, 5I, প্রতিটা আই আমরা এখানে পাচ্ছি। ইভেন আমরা ব্লেক যখন পড়েছি তখনও কিন্তু আইগুলো এসেছে, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, দুইভাবেই আমরা পেয়েছি। ওয়ার্ডসওয়ার্থ often so wooden and prosy. ওয়ার্ডসওয়ার্থ ওনার লেখার একটা বিশেষ দিক হচ্ছে ওনার লেখা খুবই সিম্পল। উনি একদম দৈনন্দিন জীবনের এভরিডে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, এই বিষয়টা ভালো, পজিটিভ। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের কবিতা মাঝে মাঝে এতটাই সরল, এতটাই সিম্পল যে আমরা এটা যে একটা কবিতা সেটা আসলে ধরতে পারি না। ওয়ার্ডসওয়ার্থ often so wooden and prosy, ওনার লেখা মাঝে মাঝে খুবই নিষ্প্রাণ মনে হয়, খুবই নিরস, রসকসহীন, বোরিং মনে হয়। অ্যান্ড প্রোজি, ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়তে পড়তে মনে হয় আমি কোনো গদ্য পড়ছি, গল্প পড়ছি, কোন একটা প্রবন্ধ পড়ছি, প্রবন্ধ রচনা লিখে সেই প্রবন্ধ রচনা পড়ছি। ওয়ার্ডসওয়ার্থের এটা একটা মানে বদনাম আছে যে উনার কবিতা পড়লে অনেকের মনে হয় এটা একটা প্রবন্ধ, গদ্যের প্রবন্ধ পড়া হচ্ছে। woody, wooden and prosy, absolutely without humor. ওয়ার্ডসওয়ার্থের লেখায় আমরা সাধারণত হাস্যরসের কোনো উপাদান পাই না। that he is seldom graceful, seldom graceful, মানে উনার লেখা খুবই নিষ্প্রাণ মনে হয়। and only occasionally inspired, এবং মাঝে মাঝে মনে হয় যে উনি কবিতা ঠিক কবিতা হয়ে উঠছে না, কবিতার মধ্যে যে একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা কাজ করবে সেটা অনেক সময় কাজ করে না। মানে ওয়ার্ডসওয়ার্থের এই বিষয়ে একটু সমালোচনা আমরা শিল্পানুরাগীদের কাছ থেকে পাই। মেজর ওয়ার্ক, তার জীবনের সেরা কাজগুলোর মধ্যে আছে দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড, আপনারা নামটা কাগজ কলমে লিখে রাখেন প্লিজ, রাইট ডাউন দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড, প্রিলিউড বানানটা দেখেন PRE, প্রি LUDE, প্রিলিউড। এই প্রিলিউড যে কবিতার বইটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিউড হচ্ছে অনেক লম্বা একটা বিশাল একটা কবিতা। এই বিশাল কবিতা একটা বইয়ে পাবলিশ হয়। এই প্রিলিউডের বিষয়বস্তুটা কি? ট্রিটিং অফ দ্য গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড, একজন কবির মন কিভাবে গড়ে ওঠে, একজন কবি কিভাবে কবি হয়ে ওঠেন তার বর্ণনা। গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড, কবি কিভাবে ধীরে 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 ম্যাচিওর্ড হয়, ধীরে ধীরে কবি হয়ে ওঠার গল্প আমরা এই প্রিলিউড দীর্ঘ কবিতায় আমরা খুঁজে পাই। তার আরেকটা বিখ্যাত কাজ দ্য রিক্লিউস। দ্য রিক্লিউসে আমরা পাচ্ছি ট্রিটিং নেচার, ম্যান অ্যান্ড সোসাইটি। উনি প্রকৃতি, মানুষ এবং সমাজ এই নিয়ে তার যে দার্শনিক মতবাদ, তার চিন্তা ভাবনাগুলো এই রিক্লিউস কবিতায়, দীর্ঘ কবিতায় উনি ফুটিয়ে তুলেছেন। এই হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, তাকে আমরা বলছি প্রকৃতির কবি, নেচার পোয়েট। এখন আমি ব্লেকের মতোই ওয়ার্ডসওয়ার্থ থেকে আপনাদেরকে এমসিকিউ টাইপ প্রশ্ন করব, আপনারা স্লাইড দেখেই উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। নওরিন ইসলাম মিথিলা, শুনতে পাচ্ছেন? নওরিন ইসলাম মিথিলা। Yes, sir. আচ্ছা, আপনি কি এই স্লাইড থেকে বের করেন তো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের সাথে একটা বিশেষ পাবলিকেশন করেছিলেন, সেই পাবলিকেশনটাকে বলা হয়
একটা যুগান্তকারী পাবলিকেশন। এই পাবলিকেশনটা 1798 সালে পাবলিশ হয়। এই বইটার নাম কি? লিরিক্যাল ব্যালাডস। ইয়েস, এই লিরিক্যাল ব্যালাডস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতার বই। এই কবিতার বইয়ে ওয়ার্ডসওয়ার্থের বেশ কিছু কবিতা আছে, কোলরিজেরও কিছু কবিতা আছে, এবং এই লিরিক্যাল ব্যালাডস এই বইটাকে বলা হয় দ্য ফার্স্ট অফিসিয়াল ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে যে রোমান্টিক আন্দোলন, রোমান্টিক পিরিয়ডের প্রথম অফিসিয়াল পাবলিকেশন হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এই দিয়ে হচ্ছে, এই লিরিক্যাল ব্যালাডস এর পাবলিকেশন দিয়েই হচ্ছে রোমান্টিক আন্দোলন, রোমান্টিক পিরিয়ড শুরু হলো অফিসিয়ালি। থ্যাংক ইউ। এরপর আমি রিকোয়েস্ট করব রুফাইদা তাসফিয়া। রুফাইদা তাসফিয়া শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. আপনি বলেন তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনার কবিতার মধ্যে কি বলার চেষ্টা করেছেন? Sir, the loveliness and the wonders of the nature. হ্যাঁ, লাভলিনেস অ্যান্ড ওয়ান্ডার্স অফ নেচার, প্রকৃতির যে বিস্ময়, অপার বিস্ময়, প্রকৃতির রূপ, Yes. প্রকৃতির সৌন্দর্য। উনি যে কবিতা লিখতেন, রুফায়দা, উনি যে কবিতা লিখতেন, কবিতার ভাষা কেমন হতো? Sir, প্রাকৃতিক কবি ছিলেন। প্রকৃতির কবি ছিলেন, নেচার পোয়েট ছিলেন। আচ্ছা জি স্যার। আচ্ছা, ওকে, আমি অবশ্য উত্তরটা পাইনি। সাদিয়া, স্যার আমি করব। হ্যাঁ বলেন। স্যার সে simplicity. এভরিডে ল্যাঙ্গুয়েজ। Simplicity. সিম্পলিসিটি। স্যার এভরিডে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে। সাইদুন্নেসা, জেরিন দুজনেই কাছাকাছি গিয়েছেন। হ্যাঁ, দুটো মিলেই সিম্পল এভরিডে ল্যাঙ্গুয়েজ, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ স্যার। হ্যাঁ একেবারে, হ্যাঁ, থ্যাংক ইউ রুফায়দা। একদম আমাদের দৈনন্দিন জীবনের যে সাধারণ ভাষা, মানে জটিল কঠিন কাব্যিক ভাষা না, ওনার কবিতার ভাষা হচ্ছে আপনি দৈনন্দিন জীবনে যে ভাষায় কথা বলি সেই ভাষা। থ্যাংক ইউ। এখন আমি রিকোয়েস্ট করব সাদিয়া ইসলাম ফারিয়া। সাদিয়া ইসলাম ফারিয়া শুনতে পাচ্ছেন? সাদিয়া ইসলাম ফারিয়া। সাইয়েদা জাইনাব হাসান, সাইয়েদা জাইনাব হাসান, জাইনাব শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, আপনি কাইন্ডলি এই স্লাইডের দিকে একটু দেখেন। Lines written a few miles above Sorry. Tintern Abbey. Sir, sorry, I have Didn't- problem. দেখতে পাচ্ছেন না? জি স্যার। 3 নম্বর পয়েন্টে দেখেন একটা কবিতার নাম লেখা আছে, লাইন্স রিটেন আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটন অ্যাবে। সংক্ষেপে আমরা এই কবিতাকে বলি হচ্ছে টিনটন অ্যাবে। এই টিনটন অ্যাবে কবিতায় ওয়ার্ডসওয়ার্থ কি প্রকাশ করেছেন? Sir, can you please give me 5-minute terms? 5 মিনিটস? আচ্ছা ঠিক আছে, আপনি অন্য একটা প্রশ্নের উত্তর দিন। ঠিক আছে, ওকে ওকে ওকে। সাইদুন্নেসা Yes, sir. আছেন? Yes, sir. আচ্ছা, সাইদুন্নেসা বলেন তো যে এই টিনটন অ্যাবে কবিতাটায় ওয়ার্ডসওয়ার্থ কি প্রকাশ করতে চেয়েছেন? তার poetical creed, কবিত্ব যে বিষয়টা সেটা। ক্রিড বলতে এখানে কি একটু সহজ করে বলবেন? Creed হচ্ছে তার এবিলিটি, তার রাইটিং এবিলিটি, or his intellectualism. হ্যাঁ, কাছাকাছি গিয়েছেন। ইন্টেলেকচুয়ালিটি, তার যে, আরো সহজ করে যদি বলি, তার বিশ্বাস, তার ফিলসফি, দর্শন, কবিতা নিয়ে যে তার দর্শন, কবিতা মানে কি, কবিতায় আমরা কি প্রকাশ করতে পারি,
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনের দর্শন, তার পোয়েটিক্যাল ফিলসফি আমরা তার এই টিনটন অ্যাবে কবিতায় খুঁজে পাই। আপনারা এই কবিতাটা পড়বেন, রোমান্টিক লিটারেচার 1-এ এই কবিতাটা অবশ্যই আছে, আপনারা পড়বেন। ওয়ার্ডসওয়ার্থ তার ফিলসফি আমরা এখানে খুঁজে পাবো। ওকে, এরপরে আমি রিকোয়েস্ট করব শাফিন। শাফিন তো কথা বলতে পারবেন না, আচ্ছা ঠিক আছে। শামসুন নাহার পপি আছেন? শামসুন নাহার পপি? Yes, sir. আচ্ছা, শামসুন নাহার পপি, আপনি দেখেন তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে বিখ্যাত কবিতার বই দ্য প্রিলিউডে উনি আসলে কি প্রকাশ করেছেন, কি ব্যাখ্যা করেছেন? স্যার, এইটাতে উনি প্রকাশ করেছেন যে মানে একজন লেখকের মেন্টাল ডেভেলপমেন্ট, এটা প্রকাশ করেছেন। হ্যাঁ হ্যাঁ, মেন্টাল হ্যাঁ, মেন্টাল অ্যান্ড পোয়েটিক্যাল ডেভেলপমেন্ট, একজন কবি কিভাবে ম্যাচিউরড হচ্ছে, পরিণত হচ্ছে, তার গল্পটা উনি প্রিলিউডে লিখে গেছেন। বিশেষ করে এটা আমরা অনেকটা বলতে পারি অটোবায়োগ্রাফিক্যাল। উনি ওয়ার্ডসওয়ার্থ কিভাবে কবি হয়ে উঠলেন তার গল্প উনি এই প্রিলিউডে লিখে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আমাদের পরবর্তী কবি, যার অলরেডি নাম আমরা জেনে এসেছি, ওয়ার্ডসওয়ার্থের খুব ঘনিষ্ঠ বন্ধু এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ। স্যামুয়েল টেইলর কোলরিজ, এস.টি. কোলরিজ, উনি জন্মগ্রহণ করেছেন 1772, মৃত্যুবরণ 1834। তাহলে দুজনের বয়সের পার্থক্য আমরা দেখি। ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন 1770 সালে, ওনার 2 বছরের জুনিয়র। 1772 মানে বয়সে কাছাকাছি, ঘনিষ্ঠ বন্ধু। কোলরিজ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। কোলরিজ, a man of grief who makes the world glad। অদ্ভুত এক কথা, দেখেন কি লেখা, কোলরিজ a man of grief। কোলরিজ হচ্ছেন এমন একজন মানুষ যাকে দেখলে সবসময় মনে হতো তার মনটা বিষণ্ণ, মন খারাপ, বেদনায় ভারাক্রান্ত। a man of grief, কোলরিজ, তাকে দেখে মনে হতো সারাক্ষণ মন খারাপ করে আছে, সারাক্ষণ বেদনায় ভারাক্রান্ত মন নিয়ে কোলরিজ। বাট হু মেক্স দ্য ওয়ার্ল্ড গ্ল্যাড, কিন্তু তিনি নিজে দুঃখী হয়েও পৃথিবীকে বেশ চমৎকার আনন্দময় কিছু সাহিত্য উপহার দিয়েছেন। কোলরিজের সাহিত্য পড়ে আমরা আনন্দ পাই, মানে তার কবিতা পড়ে এইটা বোঝার উপায় নেই যে উনি কতটা দুঃখী ছিলেন ব্যক্তিগত জীবনে। ওনার ব্যক্তিগত জীবনের দুঃখ উনি কবিতার মধ্যে ওইভাবে ছড়িয়ে দেননি। ওনার কবিতা পড়লে সবসময় আমরা আনন্দই পাই। The works of Coleridge can be divided into 3 classes. কোলরিজের সাহিত্যকর্মকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, দ্য পোয়েটিক, কবিতা লিখে গেছেন উনি, বেশ কিছু দারুণ দারুণ চমৎকার কবিতা লিখে গেছেন। দ্য ক্রিটিক্যাল, উনি কিছু সমালোচনা প্রবন্ধ লিখে গেছেন, সাহিত্য সমালোচনা করে গেছেন। অ্যান্ড ফিলসফিক্যাল, এবং দর্শন নিয়ে উনি কাজ করেছেন। কোলরিজ তার দর্শন নিয়ে বেশ কিছু লেখা লিখে গেছেন। করেসপন্ডিং দ্য আর্লি, মিডল অ্যান্ড দ্য লেটার পিরিয়ডস অফ হিজ ক্যারিয়ার, মানে উনি ওনার জীবনের শুরুতে বেশি লিখেছেন কবিতা, জীবনের মাঝখানে এসে উনি সাহিত্য সমালোচনা করেছেন, জীবনের শেষে এসে উনি দর্শন নিয়ে কাজ করেছেন। ওনার প্রফেশনাল লাইফের আমরা 3টা স্টেজ দেখতে পাচ্ছি। প্রথমে উনি কবিতা লিখেছেন, জীবনের শুরুতে কবি ছিলেন, মাঝখানে এসে উনি একজন সাহিত্য সমালোচক, জীবনের শেষ দিকে এসে উনি দার্শনিক। স্টপফোর্ড ব্রুক, উনি একজন রিনাউন্ড ক্রিটিক, সাহিত্য সমালোচক। এস.টি. কোলরিজ সম্পর্কে স্টপফোর্ড ব্রুক কি বলেছেন আমরা একটু পড়ি। অল দ্যাট হি ডিড, কোলরিজ যা যা কিছু করে গেছেন, এক্সেলেন্টলি
might be bound up in 20 pages. স্যামুয়েল টেইলর সারা জীবনে যত কবিতা লিখে গেছেন সব মিলিয়ে কত 18 থেকে 20 পৃষ্ঠা হবে, 20 পৃষ্ঠার মধ্যে কম্পোজ করে ফেলা যাবে। মানে আকৃতিতে খুব কম, মানে উনার লেখার কোয়ান্টিটি খুব কম, মাত্র 20 পেজেসে সেটাকে বাঁধাই করে ফেলা যাবে। বাট ইট শুড বি বাউন্ড ইন পিওর গোল্ড। কিন্তু উনি যতটুকু লিখে গেছেন অসাধারণ। কোলরিজ উনি লিখে গেছেন অল্প, কিন্তু যতটুকু লিখে গেছেন সোনার চেয়েও দামি, খুবই স্যার খুবই মূল্যবান। জি বলেন। স্যার তাহলে তো এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে মানে কোলরিজের এটা একটা পার্থক্য যে ওয়ার্ডসওয়ার্থ সবসময় গদ্য আকারে অনেক বিশাল আকারে লিখতেন আর উনি অনেক শর্টলি লিখতেন, তাই না? আম, এইভাবে আসলে বলা যাবে না, কারণ ওয়ার্ডসওয়ার্থের কিছু ছোট কবিতাও আছে। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের পার্থক্যটা কোথায়, এটা আমরা ইন ডিটেইলে একটু পরেই বলছি। ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফিটা উনি নেচার নিয়ে লিখেছেন, ওনার লেখা ভেরি সিম্পল। আর কোলরিজের যে লেখা, এটার বৈশিষ্ট্যটা পুরোই অন্যরকম, একেবারে অন্যরকম। দুই বন্ধু, যদিও তারা একসাথে সাহিত্যকর্ম করেছেন, একসাথে কবিতা লিখেছেন, কিন্তু দুইজনের লেখার ভঙ্গি পুরো দুই রকম, দুইজন দুই রকম। একটু ধৈর্য ধরে বলছি। ব্রুক কি বলেছেন, যে কোলরিজ লিখে গেছেন খুব কম, কিন্তু যা লিখে গেছেন অসাধারণ। এই অল্প, তার এই সামান্য কিছু লেখার জন্যই তিনি এত শত বছর পরেও এখনো one of the most talented poets in world literature, বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। খুবই কম লিখে গেছেন, অল্প, কিন্তু যা লিখে গেছেন স্বর্ণের চেয়েও দামি। His poems, তার কবিতাগুলো, wherein we see his imagination bridled by thought and study, তার কবিতায় আমরা দেখতে পাই তার যে ইমাজিনেশন, কল্পনা শক্তি, অসাধারণ প্রকাশ। ইমাজিনেশন, কল্পনা, bridled by thought and study, but still running very freely. উনার কল্পনা খুব ডিটেইলড, কিন্তু আমরা এনজয় করতে পারি। সাধারণ দর্শক যখনই তার কবিতাগুলো পড়তে থাকে চমৎকার কল্পনার জগতে ডুবে যায়। Still running very freely may best be appreciated in Kubla Khan. স্যামুয়েল টেইলর কোলরিজ, কোলরিজের একটা বিখ্যাত কবিতা হচ্ছে কুবলা খান। ক্রিস্টাবেল অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজের জীবনের সর্বশ্রেষ্ঠ কবিতা, তার লেখা শ্রেষ্ঠ কবিতা, দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, যেটা আপনারা পড়বেন। দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, এই যে তিনটা কবিতা, অনেকে বলে থাকেন যে এই তিনটা কবিতাই হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজের শ্রেষ্ঠ কাজ। এর মধ্যে কুবলা খান এই কবিতাটা হচ্ছে ইনকমপ্লিট, অসম্পূর্ণ। রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার এটা কমপ্লিট, ক্রিস্টাবেল এটাও কিছুটা ইনকমপ্লিট, কুবলা খান এটা ইনকমপ্লিট, কিন্তু যতটুকু লিখে গেছেন অসাধারণ। One can only read them and wonder at their melody. তার কবিতার এত চমৎকার মেলোডি, সঙ্গীতময়তা, মানে তার কবিতা পড়লে মনে হয় কবিতা থেকে খুব সহজেই গান তৈরি করে ফেলা যাবে, মানে চমৎকার লিরিক। And at the vague suggestion which they conjure up in the mind, মানে কল্পনা এত চমৎকার হতে পারে, কল্পনার জগতের বর্ণনা এত বর্ণিল, এত কালারফুল, এত ডাইনামিক হতে পারে, সেটা আমরা এর আগে কখনো দেখতে পাইনি। কোলরিজের কল্পনার জগৎ এতটাই বর্ণিল, এতটাই অন্যরকম, যে অন্যরা এই ইমাজিনেশনের দিক থেকে, ড্রিম সিকোয়েন্স ইমাজিনেশনের দিক থেকে কোলরিজের মতো এতটা সফল হতে পারেনি। ইমাজিনেশন, এই যে আমরা 5I নিয়ে কথা বলেছি, রোমান্টিক লিটারেচার, ইমাজিনেশনে কোলরিজের জুড়ি মেলা ভার। কোলরিজ উনি কল্পনার জগৎ তৈরিতে, তার সাহিত্যে কল্পনাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এতটাই সফল, কোলরিজের জুড়ি মেলা ভার। Christabel trembles with a strange unknown horror. Christabel এটা অনেকে বলে থাকে হরর পোয়েম, মানে
কবিতা পড়লে আমরা স্বপ্নের এমন এক লেভেলে চলে যাই যে আমরা উই ট্রেম্বল উইথ স্ট্রেঞ্জ হরর, আমরা ভয় পেয়ে যাই, এক হরর গথিক ফিল আমরা পাই। So suggest the supernatural terrors of popular historical novel. এই যে ভূতের গল্প, এখনকার ভূতের উপন্যাস, থ্রিলার, টেরর টেল, হিস্টোরিক্যাল নভেলস, যে গল্পের ভূতের গল্প পড়ে আমরা একটা স্ট্রেঞ্জ ফিল পাই, তার ক্রিস্টাবেল পড়ে আমাদের মধ্যে সেই ফিলটা আসে, সুপারন্যাচারাল টেরর। The Rime of the Ancient Mariner is Coleridge's chief contribution to lyrical ballads in 1798. এই যে একটু আগে আমরা বললাম যে 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এরা দুইজন মিলে একটা কবিতার সংকলন পাবলিশ করেছিল, লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডসে রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার পাবলিশড হয় এবং ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মাস্টারপিস। পৃথিবীর সাহিত্যে, ইন ওয়ার্ল্ড লিটারেচার, The Rime of Ancient Mariner is unique. এত চমৎকার ভাবে কোলরিজ কল্পনার জগৎকে তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং সুপারন্যাচারাল এলিমেন্টস, অতি প্রাকৃত যে বিভিন্ন ভৌতিক উপাদান এত চমৎকার ভাবে উনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, এর আগে এত সফলভাবে কেউ পারেনি। এই জন্য কোলরিজকে বলে থাকে অনেকেই দ্য পোয়েট অফ সুপারন্যাচারাল এলিমেন্টস, দ্য পোয়েট অফ ড্রিমস, স্বপ্নের কবি, দ্য পোয়েট অফ সুপারন্যাচারাল এলিমেন্টস। এই যে কবিতার মধ্যে ভৌতিক উপাদান উনি সফলভাবে প্রথম ব্যবহার করেছেন। স্যামুয়েল টেইলর কোলরিজ, উনার কবিতা মানেই হচ্ছে সুপারন্যাচারাল এলিমেন্ট এখানে থাকবে। সুপারন্যাচারাল এলিমেন্ট মানে ঘোস্ট, স্পিরিটস, ড্রিম সিকোয়েন্স, এক্সোটিক সিনস। এই হচ্ছে আমাদের স্যামুয়েল টেইলর কোলরিজ। এখন এই ক্ষেত্রে এই স্যামুয়েল টেইলর কোলরিজ সম্পর্কে আমরা দুটো তিনটে এমসিকিউ একটু চেক করি আপনাদের। সুমাইয়া সুলতানা শুনতে পাচ্ছেন? সুমাইয়া, সুমাইয়া সুলতানা 39 ব্যাচ। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সুমাইয়া বলেন তো যে স্যামুয়েল টেইলর কোলরিজের জীবনের সর্বশ্রেষ্ঠ কাজগুলো কি কি? দ্য গ্রেটেস্ট ওয়ার্কস অফ কোলরিজ। স্যার, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। আর আর দুটো? কুবলা খান, কুবলা খান, ক্রিস্টাবেল। জি স্যার। আচ্ছা, ক্রিস্টাবেলে উনি কি কি ফুটিয়ে তুলেছেন? ক্রিস্টাবেল কবিতার বিষয়বস্তু কি দেখেন তো, খুঁজে পান কিনা? জি স্যার, আরেকবার স্যার বলবেন। ক্রিস্টাবেল কবিতার বিষয়বস্তু কি? স্যার, ক্রিস্টাবেল সুপারন্যাচারাল এলিমেন্ট নিয়ে বলা হয়েছে স্যার। হ্যাঁ, ওনার এই কবিতায় আমরা সুপারন্যাচারাল এলিমেন্ট পাই। স্ট্রেঞ্জ আননোন হরর মানে ভূতের গল্প পড়ে যেরকম আমাদের ভয় লাগে, তার ক্রিস্টাবেল পড়েও আমাদের ভয় লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ সুমাইয়া। সুমাইয়া ফেরদৌস দেখতে পাচ্ছেন? সুমাইয়া ফেরদৌস 45 ব্যাচ। ইয়েস স্যার। আচ্ছা, আপনি বলেন তো দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার এই কবিতাটার গুরুত্ব কি, সিগনিফিকেন্স কি? লাস্ট পয়েন্টটাতেই লেখা আছে, একটু দেখেন তো। জি স্যার। স্যার, এটা সাধারণ মানে হরর টাইপসের। এটা শুধু হরর না, এটা শুধু হরর না, এটা হচ্ছে একটা মাস্টারপিস, মানে বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ। এখানে আমরা সুপারন্যাচারাল এলিমেন্ট পাই।
সুপারন্যাচারাল এলিমেন্ট আমরা এখানে পাই, বিশেষ করে ইমাজিনেশন, ড্রিম সিকোয়েন্স। সুপারন্যাচারাল বলতে গোস্ট, স্পিরিট, এগুলো আমরা খুঁজে পাই। আচ্ছা বলেন তো যে স্যামুয়েল টেলর কোলরিজ সম্পর্কে স্টপফোর্ড ব্রুক একটা কথা বলেছেন যে all that he did excellently might be bound up in 20 pages but it should be bound in pure gold। এই কথাটার মানে কি বলেন তো? সুমাইয়া ফেরদৌস। সরি স্যার, বলতে পারছি না ঠিক। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে স্যামুয়েল টেলর কোলরিজ লিখে গেছেন, কবিতা লিখেছেন খুব অল্প, হয়তো যদি আমরা টাইপ করে কম্পোজ করি তাহলে হয়তো 20 পেজের মধ্যে আমরা ওটাকে ভরে ফেলতে পারবো। বাট উনি অল্প লিখে গেলেও যতটুকু লিখেছেন সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো, এতটা মূল্যবান, সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। ইট শুড বি বাউন্ড ইন পিওর গোল্ড। উনি যতটুকু লিখেছেন অল্প লিখেছেন, কিন্তু তার সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো, খুবই মূল্যবান। ওকে, থ্যাংক ইউ। আমরা সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটে আসি। সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটস, প্রথম প্রজন্ম গেল, আমরা ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের সাথে পরিচয় হলাম। এখন আমরা আসি দ্য সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটস, দ্বিতীয় প্রজন্ম, ইয়াঙ্গার রোমান্টিক্স। কারা কারা আছে? জর্জ গর্ডন লর্ড বায়রন, সংক্ষেপে আমরা তাকে লর্ড বায়রন নামে চিনি। পার্সি বিশ শেলি, তাকে আমরা পিবি শিলি নামে চিনি, পিবি শেলি। and finally জন কেটস, কেটস নামেই যিনি সুপরিচিত। বায়রন খুবই খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। ওনার জন্ম 1788, 1788। আমাদের ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন 1770 সালে, তার থেকে 18 বছরের জুনিয়র। About Byron, one critic speaks of his splendid and imperishable excellence of sincerity and strength, and another critic speaks of his gaudy charlatanry, blare of brass, and big bow-wowishness. মানে কি? কঠিন মনে হচ্ছে? জর্জ গর্ডন লর্ড বায়রন সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে দুজন সমালোচক, দুজন শিল্প সমালোচক, তারা দুই রকম কথা বলছেন। একজন খুবই পজিটিভ কথা বলছেন, আরেকজন প্রায় নেগেটিভ কথা বলছেন। কেন? একজন বলছেন স্প্লেন্ডিড অ্যান্ড ইম্প্যারিশেবল এক্সেলেন্স অফ সিনসিয়ারিটি অ্যান্ড স্ট্রেংথ, মানে ওনার লেখার মধ্যে একটা স্ট্রেংথ, একটা শক্তি আছে, এক্সেলেন্স। আবার আরেকজন বলছেন উনি একজন শার্লাটান, বিগ বাওয়াউইশনেস, মানে উনি শো অফ করতে পছন্দ করতেন। লর্ড বায়রন উনি একজন, ওনাকে অনেকেই বলে দ্য ব্যাড বয় অফ ইংলিশ লিটারেচার। উনি, ওনার মধ্যে একটা মানে শো অফ অ্যাটিটিউড সবসময় কাজ করত। উনি খুবই বিতর্কিত একজন চরিত্র। লর্ড বায়রন, ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার ইন ইংলিশ লিটারেচার। His poetry of this first period is generally, though not always, shallow and insincere in thoughts. ওনার প্রথম জীবনের যে কবিতাগুলো, এইটা নিয়ে একটা বদনাম আছে, একটা সমালোচনা আছে যে ওনার লেখাগুলো খুবই শ্যালো, অতটা ডিপ না, শ্যালো অ্যান্ড ইনসিনসিয়ার অ্যান্ড ডিক্লামেটরি আর বম্বাস্টিক ইন এক্সপ্রেশন, মানে ওনার লেখাগুলো অনেকটাই ফাঁপা, মানে গর্জনের একটা ফাঁকা গর্জনের মতো। বম্বাস্টিক ইন এক্সপ্রেশন, মানে পড়তে গিয়ে মনে হবে না জানি কি লিখেছে। আপনারা যখন প্রথম পড়বেন মনে হবে কি না কি লিখে ফেলেছে, কিন্তু আমরা যখন চিন্তা করবো তখন দেখবো যে এটার ডেপথ অতটা আমরা খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে তার প্রথম জীবনের কবিতাগুলো। ভয়েসিং হিজ ওন ইগোইজম অ্যান্ড পলিটিক্যাল ডিসকন্টেন্ট অফ দ্য টাইম, মানে এখানে আমরা তার ক্যারেক্টারের একটা ছাপ খুঁজে পাই। তার প্রথম জীবনেও উনি একটা শো অফ লাইফস্টাইল লিড করতেন,
একটা বিতর্কিত আবহে থাকার সবসময় চেষ্টা করতেন। উনি তখনকার যে রাজনীতি সমাজ সেই নিয়ে খুবই অসন্তুষ্ট ছিলেন এবং সবসময় সমাজকে ব্যঙ্গ করে, রাজনীতিকে ব্যঙ্গ করে, সমালোচনা করে উনি সাহিত্যকর্ম রচনা করেছেন। উনাকে অনেকেই পছন্দ করতো না। লর্ড বায়রনের হেটার্স আমরা অনেক বেশি খুঁজে পাই, বাট স্টিল লর্ড বায়রন হচ্ছেন খুবই মানে লাকি, খুবই ভাগ্যবান একজন কবি, ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পোয়েট, যিনি তার জীবদ্দশায় কদর পেয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত যে তিনজন কবির কথা বললাম, ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এরা কিন্তু কেউই কদর পাননি। তাদের জীবদ্দশায় ওইভাবে মানুষ তাদেরকে কদর করেনি। কিন্তু বায়রন একজন লাকি পোয়েট। উনি শুধুমাত্র ইংরেজি সাহিত্যের বিখ্যাত ছিলেন না, উনি ওয়ার্ল্ড লিটারেচারে, ইউরোপীয় সাহিত্যের একজন বড় নাম। উনি যখন বেঁচে ছিলেন তখনই তিনি ইউরোপের একজন বিখ্যাত কবি। ভেরি লাকি। আফটার এক্সাইল আ ডিসলিউশন ম্যান, উনি তার দেশ ত্যাগ করে চলে যান। ইংল্যান্ডের উপর বিরক্ত বীতশ্রদ্ধ হয়ে, মানে ইংলিশ লাইফস্টাইল, তখনকার ইংল্যান্ডের মানুষদের জীবনযাপনের ধারা দেখে উনি বিরক্ত হয়ে দেশ ত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। স্যার, জি বলেন। স্যার এই যে মাইকেল মধুসূদন দত্তের মতো মানে নিজ দেশকে ছেড়ে অন্য দেশে গিয়ে খ্যাতি লাভ করেছে, এরকম কিছু কি? না না, উনি নিজের দেশেই খ্যাতি লাভ করেছেন, কিন্তু উনি ওনার সাথে সবারই ঝামেলা হতো, মানে উনি সবার সাথে উনার লাগতো। ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, আর উনার হেটার্স ছিল প্রচুর। এবং রাজনীতি নিয়ে উনি সবসময় মানে সংঘর্ষে থাকতেন। পলিটিক্স নিয়ে উনি দেখা যেত প্রায়ই পলিটিক্যাল পার্টিদের সাথে উনার সংঘর্ষ হতো, ক্ল্যাশ হতো। সব মিলিয়ে উনি ওনার দেশে থাকতে পারেননি। After exile, a disillusioned man who recognizes his true character and who, though cynical and pessimistic, উনার দুটো বিষয়ে আমরা উনার দুটো ক্যারেক্টারিস্টিক্স উনার সাথে অ্যাটাচ করতে পারি, সিনিক্যাল অ্যান্ড পেসিমিস্টিক। মানে উনি সবকিছু নিয়ে খুব নেগেটিভ অ্যাটিটিউড শো করতেন, মানে কোনো ভালো কিছু তার চোখে পড়তো না। সবকিছুর মধ্যে উনি ভুল ত্রুটি ধরতেন, ভুল ধরতেন। and he was pessimistic, এবং উনি খুবই হতাশবাদী ছিলেন। উনি কোনো কিছুতে আশা পেতেন না। is at least honest in his unhappy outlook on society, a satirist. কাগজ কলম থাকলে লিখে ফেলেন। লর্ড বায়রনকে আমরা যতটা না কবি হিসেবে চিনব, তার থেকে বেশি তাকে আমরা a satirist, একজন ব্যঙ্গ বিদ্রুপকারী হিসেবেই চিনব। উনি সমাজ, রাজনীতি, দেশ সম্পর্কে স্যাটায়ার করেছেন তার কবিতার মাধ্যমে। তার কবিতা মানেই হচ্ছে স্যাটায়ার। উনি সমাজ, রাজনীতির বিভিন্ন ভুল ত্রুটি গুলো আমাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। দ্য রিয়েল ট্র্যাজেডি অফ বায়রনস লাইফ, বায়রনের জীবনটা হচ্ছে একটা ট্র্যাজেডি। লর্ড বায়রনস লাইফ ইজ আ ট্র্যাজেডি, ইজ দ্যাট হি ডাইড just as he was beginning to find himself. মানে উনি যখন দারুণ লেখা শুরু করেছেন, উনি যখন অবশেষে খুব চমৎকার চমৎকার কিছু কবিতা লিখছেন, ঠিক ওই মুহূর্তে উনি মৃত্যুবরণ করেন। উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধে উনি মারা যান। অকাল মৃত্যু ঘটে তার খুব অল্প বয়সে। দেখেন, তার জন্ম হচ্ছে 1788, মারা গেলেন 1824। তাহলে এইদিকে 12, ওইদিকে 24, মাত্র 36, 36 বছর বয়সে, মাত্র 36 বছর বয়সে লর্ড বায়রন মারা যান। All his characters in his major works, Cain, Manfred, the Corsair, the Giacomo, Childe Harold, Don Juan, these are tiresome repetitions of himself. তার কবিতার যে মূল চরিত্রগুলো, তার কবিতাগুলো কিন্তু শুধু কবিতা না, এগুলো হচ্ছে ন্যারেটিভ টাইপ। মানে উনি কবিতার মাধ্যমে কাহিনী, ন্যারেটিভ আমাদেরকে উপহার দিয়েছেন। সেসব কবিতাগুলোতে যে মূল চরিত্রগুলো উনি উনার নিজের আদলে তৈরি করেছেন। তার ডন জুয়ান, চাইল্ড হ্যারল্ড, এগুলো তার কবিতা। এই কবিতার যে মূল চরিত্রগুলো, হ্যারল্ড, জুয়ান, এদের মধ্যে আমরা লর্ড বায়রনকে খুঁজে পাই। He created himself in these characters.
tiresome reputations of himself, তাকে আমরা খুঁজে পাই a vain, disappointed, cynical man, একজন অহংকারী। বায়রন মানি, এখন অনেকেই বলেন বায়রন মানি অ্যারোগ্যান্ট, অহংকারী। ডিসঅ্যাপয়েন্টেড, সারাক্ষণ হতাশ। সিনিক্যাল, সবকিছুতে উনি ভুল খুঁজে বেড়াচ্ছেন। who finds no good in life or love or anything. লর্ড বায়রনের কবিতার একটা দুর্বলতা হচ্ছে হতাশবাদ, হতাশার কথা এখানে অনেক বেশি। বায়রন কোনো কিছুতেই কোনো আশার আলো দেখতে পাননি, কিন্তু তারপরেও লর্ড বায়রন খুবই গুরুত্বপূর্ণ। উনি এমন ভাবে সমাজ এবং রাজনীতির বিরোধিতা করেছেন, সেই যে ওনার যে সাহস, ওনার যে হিম্মত, যেভাবে উনি প্রথাগত সমাজের বিরোধিতা করেছেন, যেভাবে উনি বিপ্লব করেছেন, এটা সত্যি মানে অসাধারণ। অনেকেই বলে থাকেন বায়রন ইজ অ্যান অ্যাংরি ম্যাডম্যান, মানে তার সাথে মানে মানুষ ঠিক মতো বসে কথাবার্তা বলতে পারতো না, যে উনি এতটাই আনব্যালেন্সড ছিলেন, উনি এতটাই সিনিক্যাল ছিলেন, এতটাই অ্যারোগেন্ট ছিলেন, যে তার ওইভাবে তার শুভাকাঙ্ক্ষী আমরা খুব বেশি খুঁজে পাইনি। লর্ড বায়রন, ওনাকে আমরা মনে রেখেছি তার পার্সোনালিটির জন্য, and a very very extraordinary personality. তার কবিতার যে ইন্ডিভিজুয়ালিটি, এর জন্যই আমরা লর্ড বায়রনকে মনে রাখি। ওই যে 5 এর একটা আই, ইন্ডিভিজুয়ালিটি, ইভেন আইডিয়ালিজম, এই পয়েন্টগুলোতে আমরা কিন্তু বায়রনকে খুঁজে পাই। বায়রন যে সিনিক্যাল, বায়রন যে ডিসঅ্যাপয়েন্টেড, এই কেন? উনি যে পেসিমিস্টিক কেন? কারণ উনি ভালো কিছু আশা করতেন। সবকিছুকে ভুল কেন ধরতেন? কারণ উনি বিশ্বাস করতেন it is possible to create a better world. এই জন্য আমরা লর্ড বায়রনকে পড়ে থাকি। লর্ড বায়রন ইজ সিগনিফিক্যান্ট, এই জন্য পড়া জরুরি। লর্ড বায়রনকে বলা হয় দ্য ব্যাড বয় অফ ইংলিশ লিটারেচার, বাট স্টিল উনি এমন ভাবে প্রথাগত সমাজ চিন্তা ভাবনার বিরোধিতা করেছেন, যার কারণে আমরা তাকে মনে রাখতে বাধ্য। এই বায়রনেরই খুব কাছের একজন বন্ধু, অনেকে বলে থাকেন একমাত্র বন্ধু, পার্সি বিশ শেলি, পিবি শেলি। বায়রনের থেকেও 4 বছরের ছোট। বায়রন জন্মগ্রহণ করেছেন 1788, শেলি জন্মগ্রহণ করেছেন 1792, তার থেকে 4 বছর পরে। কিন্তু দুঃখের ব্যাপার, বায়রন মারা যাওয়ার 2 বছর আগেই শেলি মারা যান। আপনারা জানেন শেলি কিভাবে মারা গিয়েছিলেন? জানেন কি কেউ? শেলি পানিতে ডুবে মারা গেছিলেন। শেলি ওয়াজ ড্রাউন্ড। ওনারও মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু ছিল, অকাল মৃত্যু। পার্সি বিশ শেলি, the very spirit of nature which appeals to us in the wind and the cloud, the sunset and the moonrise, seems to have possessed him. Shelley's own spirit is reflected in his poetry. Shelley এক অন্য ধরনের মানুষ ছিল। শেলির মধ্যে আমরা কি কি খুঁজে পাই? এখানে খুব চমৎকার করে এই ইনফরমেশন, এই সেন্টেন্স গুলো কিন্তু আমরা উইলিয়াম জে লং, যে বইটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেই বই থেকে কিন্তু কালেক্ট করা। উইলিয়াম জে লং শেলি সম্পর্কে কি বলছেন? In the very spirit of nature which appeals to us in the wind and in the cloud, the sunset, the moonrise. বাতাসের মতো, মেঘের মতো, সূর্যাস্তের মতো, মুনরাইজ, চাঁদের মতো, জোছনার মতো। এই যে প্রকৃতির একটা ফোর্স শেলির মধ্যেও ছিল। শেলির মধ্যে প্রকৃতি লুকিয়ে ছিল, প্রকৃতির একটা শক্তি, ফোর্স অফ নেচার আমরা শেলির মধ্যে পাই। নেচার স্পিরিট, প্রকৃতির যে স্পিরিট, সেটা আমরা শেলির মধ্যে পাই। তার সমগ্র কাব্যে, তার যত কবিতায় আমরা এক অন্যরকম একটা চেতনার ছাপ পাই। Shelley joins with Byron in voicing the vain rebellion against society. এই যে বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশনের যে ভণ্ডামি এবং তৎকালীন সমাজের ট্র্যাডিশনাল যে মিসকনসেপশন, কুসংস্কারগুলো, এরা দুইজন মিলে
বায়রন শেলি মিলে এর বিরুদ্ধে সবসময় বিদ্রোহ করেছেন। ভেইন রিবেলিয়ন এগেইনস্ট সোসাইটি। শেলি, বায়রন তারা রেবেল ছিলেন, খ্যাপা ছিলেন। শেলিকে অনেকে বলে থাকেন শেলি ছিলেন বিদ্রোহী কবি। আমরা বাংলা সাহিত্যে নজরুলকে যেমন বিদ্রোহী কবি বলে থাকি, শেলিকেও বলা হয় রেবেল পোয়েট। এবং উনি বায়রন যেমন উনার সিনিসিজম, উনার পেসিমিজম, হতাশাবাদটা এতটাই প্রখর ছিল যে উনাকে ওইভাবে বিদ্রোহী কেউ না বলে বরং উনাকে স্যাটারিস্ট বলতো। কিন্তু শেলি উনি একজন রেবেল, উনি একজন বিদ্রোহী, এবং উনি সমাজ পরিবর্তনের জন্য ওনার যে প্রতিবাদের ভাষা ওনার কবিতার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইন এ মুড অফ আ ভায়োলেন্ট রিফর্মার, এবং ওনার যে সমাজ পরিবর্তনের যে চেষ্টাটা ছিল এটা অনেকটাই র্যাডিক্যাল ছিল, এতটাই প্রবল ছিল যে এটা তার সমসাময়িক সাহিত্যিক যারা তারা এটা মেনে নিতে পারেনি। মানে এত অল্প বয়সের চ্যাংড়া একটা ছোড়া যদি এত কঠিন কঠিন কথা বলে, তাহলে আশেপাশের যারা মুরব্বী তারা কি মানবে? A violent reformer seeking to overthrow contemporary institutions, মানে প্রথাগত সমাজের যেসব প্রতিষ্ঠানগুলো আছে উনি সবকিছু ভেঙে দিতে চাইতেন। সমাজের যেসব মানে ঘুণে ধরা প্রথা আছে, প্রতিষ্ঠান আছে, সবকিছু উনি ভেঙে দিতে চাইতেন। বিশেষ করে রিলিজিয়ন, পলিটিক্স, সোসাইটি, এই বিষয়গুলো যে বিষাক্ত, পয়জনাস এবং কারাপ্টেড, এই বিষয়টা তিনি তার কবিতার মাধ্যমে বারবার বলেছেন। ইন হিজ লঙ্গার পোয়েমস লাইক কুইন ম্যাব, রিভল্ট অফ ইসলাম, হেলাস, দ্য উইচ অফ অ্যাটলাস, এগুলোতে উনি বারবার এই যে সমাজের অন্ধকার দিকগুলো, রাজনীতি, ধর্মের অন্ধকার দিকগুলো বারবার পাঠকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। which are somewhat violent criticism against government, সরকারের বিরুদ্ধে উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সমালোচনা নিয়ে এসেছেন। তার বেশ কিছু কবিতা নিষিদ্ধ হয়ে যায়, তিনি সরকারের চক্ষুশূল হয়ে যান, বিভিন্ন পলিটিক্যাল পার্টির উনি চরম শত্রু হয়ে যান। প্রিস্ট, যারা ধর্মযাজক, তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে আসতে লাগলেন। ম্যারেজ, সমাজের যে বিবাহ প্রথা, এর যে ভণ্ডামি, এর যে ব্যর্থতা ইনি বারবার আমাদের চোখের সামনে তুলে ধরতে লাগলেন। রিলিজিয়ন, ধর্ম তার যে কাজ করা উচিত তার উল্টো কাজ করছে, মানুষের ভালো করার চাইতে, মানুষকে শান্তির পথে আনার চাইতে বরং মানুষকে বিভেদ, যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে রিলিজিয়ন। ইভেন গড অ্যাজ মেন সাপোজ হিম টু বি, এবং মানুষ গড বলতে যা বোঝায়, সাধারণ মানুষেরা গড বলতে যা বোঝে সেটাও যে একটা ত্রুটিপূর্ণ ধারণা, এটা উনি ওনার কবিতার মাধ্যমে বারবার বোঝাতে চেয়েছেন। In a different mood, which find expression in Alastor, Adonais and his wonderful lyrics. শেলির কবিতার একটা বিশেষ গুণ হচ্ছে তার লিরিক, চমৎকার লিরিক, মানে more refined than Byron, মানে তার কবিতার মানে লিরিক অন্য লেভেলের। Shelley is like a wanderer following a vague beautiful vision, forever sad and forever unsatisfied. শেলি সারা জীবন সৌন্দর্যের পেছনে ছুটেছেন। A vague beautiful vision, উনি এক অন্যরকম পৃথিবীর স্বপ্ন দেখেছেন, সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, কিন্তু তার চিন্তা ভাবনাগুলো এতটাই মানে ইমব্যালেন্স, তাকে বলা হয় যে উনি একজন ইমব্যালেন্সড রিফর্মার, উনি অনেকটাই এক্সট্রিম। ফরএভার স্যাড অ্যান্ড ফরএভার আনস্যাটিসফাইড, চিরন্তন বিষাদাক্রান্ত। ওই যে আমরা বলেছিলাম কোলরিজের কথা, কোলরিজের চাইতেও বেদনাক্রান্ত শেলি। উনি এতটাই ডিসঅ্যাপয়েন্টেড, এতটাই হতাশ থাকতেন তার জীবনে যে তার আশেপাশের মানুষরাও কষ্ট পেত। ফরএভার আনস্যাটিসফাইড, শেলিকে কখনোই তার যারা সমসাময়িক কবি, তার যারা বন্ধু, শেলিকে কখনোই হাসতে দেখেনি। শেলি সারা জীবন যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। ফরএভার আনস্যাটিসফাইড।
to follow after an unattainable ideal. মানে উনি এমন এক আদর্শের পেছনে ছুটেছেন। আইডিয়ালিজম তো অবশ্যই জরুরি রোমান্টিক লিটারেচারে, কিন্তু উনি এমন এক আইডিয়ালের পেছনে ছুটেছেন এটা সত্যি মানে অর্জন করা খুব কঠিন, unattainable almost. Advocating impossible reforms. উনি সমাজের পরিবর্তনের এমন সব এক্সট্রিম ধারণা দিতেন যেটা আসলে মানে ইউটিলাইজ করা, যেটা প্রয়োগ করা প্রায় অসম্ভব। ইম্পসিবল রিফর্ম মানে শেলি উনি বিদ্রোহটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছেন। ওনার বিদ্রোহটা সমাজ মানে উনি তো সবকিছুর বিরুদ্ধে, আপনারা দেখেছেন একটু আগে, রাষ্ট্র, ধর্মযাজক, বিবাহ, ইভেন গড, সবকিছুর বিরুদ্ধে উনি কথা বলেছেন। মানে সমাজের প্রতিটা পদে পদে, প্রতিটা স্তরে স্তরে সবাই শেলির শত্রু। শেলিকে কেউ দেখতে পারত না, কারণ উনি সব জায়গায় ভণ্ডামি খুঁজে বেড়াতেন, সব জায়গায় উনি ভুল ত্রুটি খুঁজে বেড়াতেন, উনি সমাজকে সংশোধনের চেষ্টা করতেন। আইডিয়ালিজম বলেছিলাম না আমরা, যে ইফ উই ট্রাই আওয়ার বেস্ট, আমরা যদি চেষ্টা করি এই পৃথিবীকে স্বর্গ রচনা সম্ভব। শেলি তাকে বলা হয় পোয়েট অফ আইডিয়ালিজম, পোয়েট, রেবেল পোয়েট। উনি এমন ভাবে পরিবর্তন করতে চেয়েছেন। As a lyric poet, Shelley is one of the supreme geniuses. The Cloud, To a Skylark, Ode to the West Wind, Tonight, মানে এগুলো অসাধারণ। লিরিক রচনার দিক থেকে পার্সি বিশির শেলির এরকম তুলনা আমরা খুব কম পাই। Prometheus Unbound, this is a lyrical drama, is the best work of Shelley's revolutionary enthusiasm. শেলির যে বিপ্লবী মনোভাব তার একটা ছায়া আমরা প্রমিথিয়াস আনবাউন্ডে পাই। তাহলে দুই বন্ধু আমরা দেখলাম, লর্ড বায়রন উনি একজন স্যাটারিস্ট, উনি সমাজকে ব্যঙ্গ করেছেন, খোঁচা মেরে বিভিন্ন লেখা লিখেছেন, সমাজের বিভিন্ন ত্রুটি, রাজনীতির বিভিন্ন ত্রুটি। আর শেলি উনি সমাজকে বদলে দিতে চেয়েছেন। দুজনের মধ্যে পার্থক্যটা কি? একজন হচ্ছেন সিনিক। সিনিক মানে কি? উনি বায়রন সম্পর্কে যেটা বললাম, যে বায়রন মানে উনি কোনো কিছু আশা করতেন না, কোনো কিছুতে ওনার কোনো প্রত্যাশা ছিল না, উনি সবকিছুতে মানে শুধু ভুলই পেতেন, শুধু নেগেটিভ সাইডে খুঁজে পেতেন। এটা হচ্ছে লর্ড বায়রনের একটা উইকনেস আমরা বলতে পারি, যে উনি কোনো হোপ খুঁজে পাননি। আর শেলি ঠিকই হোপ খুঁজে পেয়েছেন, কিন্তু ওনার যে রেভলিউশন, ওনার যে রিফরমেশন, এটা অনেকটাই এক্সট্রিম এবং তার সমসাময়িকরা এটা মেনে নিতে পারেননি। আজকের লেকচারের শেষে আমরা যাকে নিয়ে কথা বলবো উনি জন কিটস। তার আগে আমরা একটু গুনি যে শেলি কতদিন বেঁচে ছিলেন, কত বছর বেঁচে ছিলেন। 1792, 8 বছর আর এদিকে 22, মানে 30 বছর। শেলি কিন্তু মাত্র 30 বছর বয়সে মারা যান পানিতে ডুবে। শেলি ওয়াজ ড্রাউন্ড, 30 ইয়ার্স, অকাল মৃত্যু। এবার আমরা আসি আরেকজন তরুণ কবি, চিরতরুণ, জন কিটস। কিটস জন্মগ্রহণ করেছিলেন 1795 সালে, মারা যান 1821। গুণিত কত? 5 বছর 21, 26, মানে জন কিটস মাত্র 26 ইয়ার্স বেঁচে ছিলেন। জন কিটস মাত্র 26 বছর বেঁচে ছিলেন, কিন্তু এই অল্প সময় উনি যা লিখে গেছেন, যতদিন ইংরেজি সাহিত্য আছে ততদিন মানুষ কিটসের কবিতা পড়বে। বাট দুঃখের বিষয় হচ্ছে কিটস এবং শেলিকেও তার সমসাময়িক মানুষরা কদর করতে পারেনি, কিটসকেও কদর করতে পারেনি। একমাত্র এই 6 জনের মধ্যে একমাত্র বায়রনই লাকি ছিল, যে খ্যাতি পেয়েছিল, ফেম পেয়েছিল, যাকে মানুষ কদর করত। কিন্তু বাকি 5 জন দে ওয়ার ভেরি আনলাকি। তারা তাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা কদর পায়নি। কিটসের আলোচনা আমরা সংক্ষেপে শেষ করে দেই। জন কিটস সম্পর্কে
জে লং কি বলেছেন দেখি। Keats was not only the last but also the most perfect of the romanticists. সবার পরে জন্মগ্রহণ করেছেন জন কিটস, দুঃখজনকভাবে উনি সবার আগে মৃত্যুবরণ করবেন। ইভেন ব্লেকেরও আগে জন কিটস মারা যাবে। ব্লেক উনি কিন্তু সবার আগে জন্মগ্রহণ করেছিলেন। ব্লেকেরও মৃত্যুর আগে কিটসের মৃত্যু হবে। মানে জন কিটস একটা মানে পিটিফুল ক্যারেক্টার, সবার পরে জন্মগ্রহণ করে উনি সবার আগে মৃত্যুবরণ করবেন। কিটসের মৃত্যু হয় যক্ষায়, টিউবারকুলোসিস। Keats was not only the last but also the most perfect of the romanticists. জন কিটসকে বলা হয় রোমান্টিক পোয়েটদের মধ্যে সবচেয়ে পারফেক্ট। Keats lived apart from men and from all political measures. Keats মানে একটু নিরিবিলি থাকতে পছন্দ করতেন, ভিড় ভাট্টা পছন্দ করতেন না, সবার থেকে একটু নিরিবিলি থাকতে পছন্দ করতেন। এই পলিটিক্স, পলিটিক্যাল থটস, আইডিওলজি থেকে উনি দূরে থাকতেন, এসব উনি পছন্দ করতেন না। নিরিবিলি একটা জীবন যাপন করেছেন। ওয়ার্শিপিং বিউটি লাইক এ ডিভোটি। কিটস ছিলেন সৌন্দর্যের পূজারী। ফিলসফি, রিলিজিয়ান, সোসাইটি এসব তাকে কখনোই আকর্ষণ করেনি। জন কিটস শুধু সৌন্দর্যকে খুঁজে বেরিয়েছেন। Perfectly content to write what was in his own heart, or to reflect some splendor of the natural world as he saw or dreamed it to be. জন কিটস অনেকটা ওয়ার্ডসওয়ার্থের মতো শুধুমাত্র প্রকৃতির কাছেই শান্তি খুঁজে পেয়েছেন। প্রকৃতির কাছে, নেচার, ইন নেচার কিটস ট্রাইড টু ফাইন্ড আউট বিউটি। সৌন্দর্যকে সবসময় খুঁজে বেরিয়েছেন প্রকৃতিতে। He had the novel idea that poetry exists for its own sake. জন কিটসের কথা হচ্ছে কবিতাকে আমরা অন্য কোনো কাজে ব্যবহার করব না। কবিতার অন্য কোনো উপযোগিতা, অন্য কোনো প্রয়োজনীয়তা না থাকলেও চলবে। কবিতার জন্ম শুধুমাত্র তার নিজের জন্যই। অন্য কোনো কাজে কবিতাকে ব্যবহার করার প্রয়োজনীয়তা নাই। কবিতা, পোয়েট্রি এক্সিস্ট ফর ইটস ওন সেক। পোয়েট্রি ফর ইটস ওন সেক। এখানে কোনো ফিলসফি, কোনো অ্যাডভাইস, অন্য কোনো ইন্টেনশন কবিতায় থাকার দরকার নেই। কবিতার যে এটাকে গানে পরিণত করা যাবে না, মানে কবিতাটাকে গানে পরিণত করলেও ওর কোনো আপত্তি ছিল? না না না, সেটা না, ওইটা বলতে যাচ্ছে না। বরং অনেকে আছে কবিতার মাধ্যমে মোরালিটি শিক্ষা দিতে চায়, কবিতার মাধ্যমে পলিটিক্যাল আইডিয়াস শেয়ার করতে চায়, কবিতার মাধ্যমে রিলিজিয়াস ফিলসফি শেয়ার করতে চায়, কবিতার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল ইস্যু, সোশ্যাল এজেন্ডা শেয়ার করতে চায়, আছে না? কবিতাকে ব্যবহার করে অন্য কোনো কাজ করতে চায়। যেমন শেলি কিন্তু কবিতাকে, একটু আগে শেলি নিয়ে আমরা কথা বললাম না, যে সে কিন্তু কবিতাকে বিপ্লবের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কবিতাকে উনি ব্যবহার করেছেন রেবেলিয়ন, বিপ্লবের, রিফরমেশনের অস্ত্র হিসেবে। বায়রন তার কবিতাকে কিন্তু ব্যবহার করেছেন সমাজকে ব্যঙ্গ করার জন্য। কিন্তু কিটস অন্যরকম, মানে কবিতা এর অন্য কোনো কার্যক্রম, অন্য কোনো ফাংশন থাকার দরকার নাই। কবিতা শুধুমাত্র সৌন্দর্যের জন্য। কবিতা পড়ে ভাল লাগবে, কবিতা পড়ে শান্তি আসবে, তাই। হি হ্যাড দ্য নভেল আইডিয়া। এখানে নভেল বলতে এটা কিন্তু উপন্যাসের সেই নভেল না, এখানে নভেল মানে হচ্ছে নিউ। হি হ্যাড দ্য নিউ আইডিয়া দ্যাট পোয়েট এক্সিস্ট ফর ইটস ওন সেক and suffers loss by being devoted to philosophy or politics. আমরা যদি কবিতার মধ্যে দর্শন ঢুকিয়ে দেই, ফিলসফি ঢুকিয়ে দেই, কবিতার মধ্যে যদি আমরা রাজনীতি, পলিটিক্স ঢুকিয়ে দেই, তাহলে কিন্তু কবিতার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। কবিতায় অন্য কোনো কিছু থাকার প্রয়োজন নাই। কবিতায় শুধুমাত্র আমরা সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করব। কবিতা পড়লে শান্তি লাগবে, ভালো লাগবে, কবিতা আমাদেরকে আনন্দ দেবে। কবিতা থেকে যে কোনো মোরালিটি শিখতে হবে, মোরাল আইডিয়া নিতে হবে, কোনো ফিলসফি শিখতে হবে, পলিটিক্যাল আইডিয়া নিতে হবে, এমন কোনো কিছু না। All his work was published in 3 short years. উনি
ওনার কপাল খারাপ, উনি মাত্র 3 বছর সাহিত্য সাধনা করতে পেরেছেন, 1817 থেকে 1820, 1817 টু 1820, মাত্র 3 বছর, 1817 to 1820, one of the most remarkable in the history of literature. কিন্তু এই 3 বছরে উনি যা লিখে গেছেন অন্যরা সারা জীবন ধরেও সেটা লিখতে পারেনি। কিটস lived for poetry alone. কিটস শুধু কবিতার জন্যই তার জীবনকে উৎসর্গ করেছেন, অন্য আর কোনো কিছুতে তার কোনো আগ্রহ ছিল না। কিটস উনি বেঁচে ছিলেন কবিতার জন্য, for poetry alone. And as Lowell pointed out, a virtue went out of him into everything he wrote. উনি যা লিখে গেছেন অসাধারণ, যাই কিছু লিখে গেছেন অসাধারণ। In all his work we have the impression of his intense loyalty to his art. কিটস উনি এই বিষয়ে খুব লয়াল, খুবই সিনসিয়ার। কবিতা শুধুমাত্র সৌন্দর্যকে প্রকাশের জন্য, অন্য কোনো কাজে উনি কবিতাকে কখনোই ব্যবহার করেননি। Endymion, Lamia, Isabella, The Eve of St. Agnes, and other poems. কিটসের কবিতা শুধুমাত্র সৌন্দর্যকে উপাসনা করার জন্য, উনি কবিতাকে কখনোই অন্য কোনো কাজে ব্যবহার করেননি। Among these exquisite shorter poems we mention only the 4 odes. এর মধ্যে আপনারা Ode to Autumn, Ode on a Grecian Aunt, এই দুটো আপনাদের সিলেবাসে আছে, এটা আপনারা পড়বেন। Ode to a Nightingale মনে হয় আছে। জন কিটসের 2-3টা ওড কবিতা আপনারা পড়বেন। যখন আপনারা কবিতাগুলো পড়বেন তখন জানতে পারবেন যে জন কিটস উনি এতটাই সিনসিয়ার পোয়েট। উনি শুধুমাত্র একজন কবি, উনি কোনো বিদ্রোহী না, উনি কোনো দার্শনিক না, নাথিং এলস। জন কিটস একজন পিওর পোয়েট, বিশুদ্ধ কবি। জন কিটসকে অনেকেই বলে থাকেন দ্য ওয়ার্শিপার অফ বিউটি, দ্য পোয়েট অফ সেনসুয়াসনেস। মানে জন কিটসের কবিতা যখন আপনি পড়তে থাকবেন তখন আপনার যে 5 সেন্স, আপনার স্মেল, সাইট, ভিশন, হিয়ারিং, টাচ, টেস্ট, এই যে আমাদের 5 সেন্স প্রত্যেকটা জাগ্রত হবে। জন কিটসের কবিতার বিষয়বস্তু হচ্ছে এমন যে আপনি যখন কবিতা পড়তে থাকবেন তখন আপনি চোখের সামনে দেখতে থাকবেন, আপনি কানে শুনতে পারবেন, আপনি স্মেল পাবেন, কবিতা পড়তে পড়তে আপনার স্মেল নাকে আসবে, এতটাই চমৎকার। আপনি টাচ করতে পারবেন, আপনি টেস্ট করতে পারবেন। বিশেষ করে টু অটাম এই কবিতাটা যখন আপনারা পড়বেন, আশা করি আপনারা পড়েছেন টু অটাম, পড়েননি আপনারা ইন্ট্রোডাকশন টু লিটারেচার পোয়েট্রিতে? ইয়েস স্যার, পড়েছি। টু অটাম মানে এত চমৎকার ভাবে আমাদের সেন্স গুলোকে উনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছেন। কবিতা পড়তে পড়তে আপনি ফুলের ঘ্রাণ নাকে আসবে, এত সুন্দর করে লিখেছেন, মনে হবে যে আপনি স্মেল পাচ্ছেন। এত সুন্দর করে পাখি গান গাচ্ছে, উনি লিখে গেছেন, আপনি কানে শুনতে পাবেন। এত সুন্দর, মানে এত মিষ্টি ফল, মানে হানি, সুইটনেস, এমন ভাবে উনি ব্যাখ্যা করেছেন, আপনি টেস্ট করতে পারবেন। স্মুথনেস অফ ফ্লাওয়ার, আপনি টাচ করতে পারবেন। আমাদের প্রত্যেকটা সেন্সকে উনি জাগ্রত করতে পারেন। জন কিটসকে বলা হয় পোয়েট অফ সেনসুয়াসনেস। উনি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্সেস, প্রতিটা ইন্দ্রিয়কে উনি জাগ্রত করতে পারেন। এটা কিন্তু কম কথা না। উনি লিখে গেছেন কিন্তু আমাদের চোখের সামনে ফুটে উঠছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা স্পর্শ করতে পারছি, আমরা টেস্ট, স্বাদ গ্রহণ করতে পারছি, আমরা ঘ্রাণ নিতে পারছি। জন কিটস, one of the most successful poets of all time, খুব অল্প সময় বেঁচে ছিলেন, 26 বছর বেঁচে ছিলেন। এর মধ্যে উনি সাহিত্য রচনা করেছেন মাত্র 3 বছর, কিন্তু এর মধ্যেই উনি যা লিখে গেছেন। কিন্তু বেচারা হতভাগ্য, উনি ওনার জীবদ্দশায় কদর পাননি। জন কিটসের মধ্যেও আমরা রোমান্টিক লিটারেচারে যে 5 আই সেটা কিন্তু খুঁজে পাই। স্পেশালি ইমাজিনেশন, ইন্ডিভিজুয়ালিটি, ইন্সপিরেশন,
এই বিষয়গুলো কিন্তু সরাসরি চলে আসে। আপনারা যদি সময় পান, সুযোগ পান, আরো দুজন কবির নাম দিয়ে দিচ্ছি, এদের সম্পর্কে আপনারা নিজেরা একটু স্টাডি করে নেবেন। রবার্ট সাউদি সংক্ষেপে, স্যার ওয়াল্টার স্কট, তার সম্পর্কে একটু স্টাডি করে নেবেন। সেলফ স্টাডির জন্য দুজন কবির নাম রইল। আর আপনাদের মিড টার্মের জন্য এই যে আজকের যে স্লাইডটা, মিড টার্মের জন্য আজকের স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে পড়বেন। সব আপনাদের যে প্রশ্নগুলো করা হবে এর মধ্য থেকেই আসবে। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি কিন্তু মানে লেকচার দেওয়ার সময় স্যার অনেক এক্সট্রা অনেক কথা বলেছেন ইম্পর্টেন্ট, যেগুলো এই স্লাইডে নেই। সো স্যার এগুলো যদি আমাদের এক্সামে আসে তখন আমরা কি করব? আর না সবগুলো তো ওটা এত শর্ট টাইমে হ্যান্ড নোটও করতে পারিনি। এক্সট্রা কথাগুলো কিন্তু আমি মানে এগুলোই ব্যাখ্যা করার জন্য বলেছি। এটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য। এক্সট্রা কথা যেগুলো হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, ওগুলো তো বলেছি যে এগুলো নোট করে ফেলেন, আর এগুলোই ব্যাখ্যা করার জন্য বলেছি আর কি। তবে আপনারা আপাতত এই স্লাইডে যা আছে, আমি কোয়েশ্চেন কিন্তু স্লাইড থেকেই করব, আমি এই স্লাইড থেকেই কোয়েশ্চেন করব, ঠিক আছে? শর্ট শর্ট কোয়েশ্চেন টাইপ হবে তো। হ্যাঁ, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক্সট্রা আপনারা এইটাতে একটু ফোকাস করেন। হিস্ট্রি অন্তত আমি স্লাইডে যা দিচ্ছি অন্তত এইটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কালটিভেট করার চেষ্টা করেন। আপনারা যেটা করবেন, এটা আপনার পরবর্তীতে যে গ্রুপ ডিসকাশন যেটা আমি মার্ক করব না, আপনি তা আজকে মানে বুঝতেই পারছেন যে কিভাবে আমি প্রশ্ন করি, কিভাবে কোয়েশ্চেন করছি, আপনারা তো মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছেন। এরপরে আমি স্পেশাল লেকচারের ডিক্লেয়ার করে দেব যে ওই দিন আমি এই দুটো স্লাইড থেকে বা এই তিনটা স্লাইড থেকে আপনাদেরকে প্রশ্ন করব। স্লাইড কিন্তু সামনেই থাকবে, আপনাদেরকে যেটা করতে হবে আপনারা পড়ে আসবেন, প্লাস তখন গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমাকে ব্যাখ্যা করতে হবে। তবে আপনি যদি পড়ে না আসেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। পড়ে আসবেন এবং ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে বলি না যে এই পার্টটা একটু আমাদেরকে একটু বোঝান, সেক্ষেত্রে আপনারা গ্রুপে কাজ করবেন। গ্রুপে কাজ করলে সুবিধা হবে। যদি ইন কেস এক দুইজন যদি ক্লাস মিস করে ফেলেন, বাকিরা কভার করে ফেলবেন। যারা ক্লাস মিস করবেন তারা পরের ক্লাসে এসে মেকআপ করে নেবেন। আপনারা তো দেখলেনই আমি কিভাবে প্রশ্ন করি। ব্লেক থেকে কোয়েশ্চেন করলাম আজকে। যেমন বাইরন থেকে কি কি টাইপের প্রশ্ন আমি করতে পারি। বাইরন থেকে হয়তো প্রশ্ন করতে পারি যে হোয়াট ওয়াজ লর্ড বাইরনস পার্সোনালিটি, লর্ড বাইরনের পার্সোনালিটি কেমন ছিল সে নিয়ে প্রশ্ন করতে পারি। উনি কি ধরনের কবিতা লিখতেন, হুইচ টাইপ অফ পোয়েট্রি ডিড লর্ড বাইরন রাইট, এটা একটা প্রশ্ন হতে পারে। তারপর ওনার পোয়েট্রি গুলো, ওনার যে লেখা মেজর ওয়ার্ক, সেখানে যারা মেইন ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলোকে উনি কিভাবে তৈরি করতেন, হুইচ টাইপ অফ ক্যারেক্টার্স ডিড হি ক্রিয়েট ইন হিজ ওয়ার্কস, এটা একটা প্রশ্ন হতে পারে। এই স্লাইড থেকে কিন্তু অ্যান্সার গুলো আসবে। তারপর শেলি সম্পর্কে আমি হয়তো প্রশ্ন করতে পারি যে ইন হিজ পোয়েট্রি হোয়াট ডিড হি উইশ টু পোর্ট্রে, ওনার কবিতার মাধ্যমে উনি কি প্রকাশ করতে চেয়েছেন। হোয়াট ওয়াজ দ্য মেইন আইডিয়া অ্যাবাউট হিজ লঙ্গার পোয়েমস, কুইন ম্যাব, রিভল্ট অফ ইসলাম, এগুলোতে উনি কি বোঝাতে চেয়েছেন। হোয়াট ডিড হি ট্রাই টু ক্রিটিসাইজ, উনি কি সমালোচনা করতে চেয়েছেন, কি কি বিষয়ের উপরে উনি সমালোচনা করেছেন। প্রমিথিয়াস আনবাউন্ড, প্রমিথিয়াস আনবাউন্ড এর সিগনিফিকেন্স কি, এই প্রমিথিয়াস আনবাউন্ড এ উনি কি বলতে চেয়েছেন, এরকম। তারপর জন কিটসের বেলায় হয়তো আমি প্রশ্ন করতে পারি
যে in which sorry উনি যে 3 years he was actively involved in writing, কোন কোন সাল থেকে কত সাল থেকে কত সাল পর্যন্ত উনি অ্যাক্টিভ ছিলেন, তারপর উনার বিশেষত্ব কি, হোয়াট ওয়াজ স্পেশালিটি অফ জন কিটস, তারপর হয়তো আমি মানে হাইলাইট করে বলতে পারি যে জন কিটস believed in এই যে কোথায় সরি হারিয়ে ফেললাম। জন কিটসের পার্সোনালিটি কেমন ছিল, which type of person he was, তারপর এই যে এই পাওয়া পোয়েট্রি এক্সিস্ট ফর ইটস ওন সেক, এই কথাটার মাধ্যমে জন কিটস কি বলতে চেয়েছেন সেটা হয়তো আমি প্রশ্ন করতে পারি। ইউ উইল ট্রাই টু অ্যান্সার ইন ইংলিশ, তারপরও যদি কোনো প্রবলেম হয় আপনি যদি বাংলায় বলতে চান, ইন কেস আপনি বাংলায় বলতে পারবেন, পরে আবার এটাকে আবার ট্রান্সলেট করে ইংরেজিতে বলতে হবে। কিন্তু আপনি যদি বাংলায় মানে আমি যখন গ্রুপ ডিসকাশনটা করব, যেটা মার্কিং করব, সেখানে কিন্তু আপনি যখন বাংলায় বলবেন ওটার পরে আবার ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলে দেবেন, ঠিক আছে? আমি হেল্প করব, কোনো সমস্যা নাই, বাট আপনাদেরকে যেটা করতে হবে পড়ে আসতে হবে। এই স্লাইডটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আজকে, অ্যাভেলেবল মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। এটা আমি নিব হচ্ছে রোমান্টিক পিরিয়ড শেষ হলে, রোমান্টিক পিরিয়ড শেষ হলে, এটা হচ্ছে আপনার লেকচার 3 শেষ হলে, লেকচার 3 শেষ হলে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে কিডস কি পানিতে ডুবে মারা যান? শেলি ওয়াজ ড্রাউন্ড, শেলি মারা গেছেন পানিতে ডুবে। ও শেলি মারা গেছেন, যক্ষায় মারা গেছেন। থ্যাংক ইউ স্যার। আমরা এই আগামী যে ক্লাসটা হবে আমাদের আগামী রবিবার আমরা রোমান্টিক নভেলিস্ট নিয়ে পড়াশোনা করব। তারপর আগামী মঙ্গলবার, নেক্সট টুইসডে, আজকে মঙ্গলবার, নেক্সট টুইসডে 16 তারিখ হবে হচ্ছে আমাদের এই গ্রুপ ডিসকাশনটা, রোমান্টিক লিটারেচারের উপর গ্রুপ ডিসকাশন। 5 মার্কস থাকবে, আপনারা সবাই অ্যাক্টিভলি অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের সবাইকে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করব, ওই একটা কোয়েশ্চেনই আছে হচ্ছে 5 মার্কস, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন মোটামুটি লেকচার 1, 2, 3 এই 3টা লেকচার মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসতে। আপনাদেরকে মুখস্থ বলতে হবে না, আপনি দেখেই বলতে পারবেন, কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আমি আপনার সামনে স্লাইড রাখবো, আপনাদের সামনে স্লাইড রেখেই দেবো। যেমন এই যে, যেমন বাইরনকে আমি আপনার সামনে রাখবো, সামনে রেখে বলবো যে এই যে থার্ড পয়েন্টটা, আফটার এক্সাইল এ রেজলিউশন ম্যান হু রিকগনাইজ হিজ ট্রুথ ক্যারেক্টার, এই পয়েন্টটার মানে আমাকে একটু বুঝিয়ে বলেন, ঠিক আছে? আই উইল আস্ক ইউ টু প্লিজ এক্সপ্লেইন দিস পার্ট, দেন ইউ উইল এক্সপ্লেইন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি থেকে যান তাহলে বাংলা ব্যবহার করতে পারবেন, কিন্তু রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি বাংলা ব্যবহার করেও ফেলেন, আমি হেল্প করব, আপনি পরে ওটাকে আবার ইংরেজিতে বলবেন, ঠিক আছে সবাই? ওকে স্যার। অসুবিধা নেই, নেক্সট ক্লাসে আমি আবার ডিরেকশন দেব, আমাদের লেকচার 3 তে আমি আবার ডিরেকশন দেব, রবিবারে আবার কমপ্লিট ডিরেকশন দিয়ে দেব, কোনো সমস্যা নেই। আমাদের লেকচার 1, হ্যাঁ বলেন। স্যার থার্সডে ক্লাস হবে না? থার্সডেতে তো মানে আপনাদের তো বেশিরভাগেরই সমস্যা থার্সডেতে, এই জন্য থার্সডে ক্লাসটা আমি রবিবারে নিয়ে নিচ্ছি। ও তাহলে স্যার এখন থেকে থার্সডে ক্লাস হবে না তো? না, থার্সডে হচ্ছে এক্সট্রা ক্লাস যদি আমাদের প্রয়োজন হয়, ইফ উই নিড এক্সট্রা ক্লাস,
এক্সট্রা ক্লাস যদি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস দেখে নিব। তাছাড়া এমনিতে আমরা রবিবার ওকে স্যার। আপনারা এই যে আমি লেকচার 1 2 3 এটা কিন্তু ওই গ্রুপে বিশেষ করে আপনারা কিন্তু গ্রুপটা ক্রিয়েট করে ফেলবেন। আমি কিন্তু গ্রুপে ইন্টারঅ্যাক্ট করব, ঠিক আছে? আর যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় আপনারা গ্রুপের মাধ্যমে আমাকে জানাতে পারেন অথবা ডিরেক্টলি আমাকে জানাতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকেন সবাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, টেক আসসালামু কেয়ার। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।